কিছু কিছু জায়গায় দেখছি ধামাকার ফ্রি প্রমোশন করে দিচ্ছে। একটা ড্যাশ ডাব্লিউ অর্গানাইজেশন আছে, কিছু একটা পড়াচ্ছিলেন ম্যাডাম, উনি বলছেন এখন ধামাকা হবে, ধামাকাই হচ্ছে, ধামাকাই চলবে, ধামাকাই হবে, ये চুরি মুঝে আচ্ছা লাগা। এরকম চুরি করুন। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল এডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। সেকেন্ড সামেটিভ একবারে দোরগোড়ায় চলে এসেছে। মাধ্যমিক 2026 দরজায় করা নাড়ছে। এরকম একটা পরিস্থিতিতে তোদের সেকেন্ড সামেটিভকে সিকিউর করার জন্য আমি একের পর এক সুপার মক নিয়ে চলে এসেছিলাম। বিভিন্ন ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ওয়ান শট ধামাকা রিভিশন নিয়ে চলে এসেছিলাম। বিভিন্ন জায়গা থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে বেছে 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 15 মিনিটের রিভিশন নিয়ে চলে এসেছিলাম। কি না করেছি এই চ্যানেলের মধ্যে তোদের জন্য। সবে তো শুরু, সূর্য সবে মধ্য গগনে, এখনো চলবে। টেস্টের আগে ধামাকা করব, মাধ্যমিকের আগে ডবল ধামাকা করব, উড়িয়ে দেব 2026। মনে রাখবি কথাটা, 2025-এ লাস্ট কয়েক মাস এসেছিলাম, কাঁপিয়ে দিয়েছিলাম। স্টুডেন্টরা বলে দিয়েছে ভাই যে দাদা তুমি যেটা করেছো আমাদের নাম্বার 20-30 করে বেড়ে গেছে, এইবারে বাড়াবো আরো, চিন্তা করবি না, আমি আছি যতক্ষণ, কোনো চাপ নিবি না ভাই। কিছু কিছু জায়গায় দেখছি ধামাকার ফ্রি প্রমোশন করে দিচ্ছে। একটা ড্যাশ ডাব্লিউ অর্গানাইজেশন আছে, সেখানে একজন ম্যাডাম ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভের কিছু একটা সাজেশন দেওয়ার সময় বলছে ধামাকেদার সাজেশন দেব আজকে তোমাদের। একজন 12-এর না কিছু একটা পড়াচ্ছিলেন ম্যাডাম, উনি বলছেন এখন ধামাকা হবে, ধামাকাই হচ্ছে, ধামাকাই চলবে, ধামাকাই হবে, ये চুরি মুঝে আচ্ছা লাগা। এরকম চুরি করুন, ধামাকাটাকে পপুলার করুন, ঠিক আছে? অনেকে ওনার ক্লাস করার সময় 9-এর যিনি করেছেন, একজন স্টুডেন্ট ভিডিও করে আমাকে পাঠিয়ে বলছে দাদা দেখো তোমার ডায়লগ চুরি করছে। আমি বললাম বাহ ভাই, ये চুরি মুঝে আচ্ছা লাগতা है। চলো এদিকে মন দিয়ে দেখো, ধামাকার ফ্রি প্রমোশনের জন্য এদেরকে আমি কোনো পুরস্কার দেব না। চলো এদিকে দেখো কি বলে দিয়েছে। গ্লুকোজের সংকেত C6H12O6 হলে এর স্থূল সংকেত তোকে নির্ণয় করতে হবে। ভালো করে মন দিয়ে শোন ভাই, এই যে সংকেতটা তুই দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে গ্লুকোজের আণবিক সংকেত। তোকে সেখান থেকে বার করতে হবে স্থূল সংকেত। তুই বলবি দাদা এটা তো আমি কোনোদিন করিনি। আরে এই জন্যই তো তোকে এটা আজকে দিচ্ছি আমি, কি করে বার করতে হয় স্থূল সংকেত। শুনে রাখ, স্থূল কথাটা শুনে তোর মনে হচ্ছে হয়তো মোটা বড় সংকেত হবে, হয়তো একদম না। স্থূল সংকেত মানে হচ্ছে সংক্ষিপ্ত সংকেত, সরলতম সংকেত। কি করে বার করে দাদা? প্রথমে আণবিক সংকেতটাকে লেখ, C6H12O6 হয়ে গেল। এবার তুই দেখ এটার মধ্যে কি কি পরমাণু আছে। কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। এদের প্রত্যেকটার পরমাণু সংখ্যার অনুপাত বার কর। মানে দাদা কার্বনের পরমাণু কটা আছে? 6টা আছে, ভেরি গুড। হাইড্রোজেনের পরমাণু কটা আছে? 12টা আছে, ভেরি গুড। অক্সিজেনের পরমাণু কটা আছে? 6টা আছে, ভেরি গুড। এইটার একটা অনুপাত বার কর, এটার একটা সরল অনুপাত বার কর। দেখ প্রত্যেকটাকে 6 দিয়ে কাটা যায়, তাহলে সরল অনুপাত হয়ে গেল 1:2:1। এবার এই সরল অনুপাত দিয়ে যদি আমি কোনো সংকেত তৈরি করি তখন সেটাকে আমরা বলি স্থূল সংকেত। তাহলে দাদা স্থূল সংকেত কি হবে? কার্বন 1টা, হাইড্রোজেন 2টো, অক্সিজেন 1টা, হয়ে গেল। CH2O কোথায় আছে? অপশন নাম্বার A উইল বি দা কারেক্ট অপশন। বুঝতে পারছো? চলো এদিকে দেখো। নেক্সট বলে দিয়েছে CGS পদ্ধতিতে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ভ্যালু যদি এটা হয়, আমি দেখবো না কত, SI পদ্ধতিতে মান কত হবে? চোখ কান নাক বন্ধ করে সেম ভ্যালু দাগ দেবে। কেন? কারণ এই যে ডিগ্রি সেলসিয়াস আর এই যে কেলভিন, মাথায় রাখবে কথাটা, সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতার পার্থক্য কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্যের সাথে একবারে সেম হয় ভাই, কোনো পার্থক্য থাকে না। সেই কারণে এই ভ্যালুগুলো একদম সিমিলার ভ্যালু হবে। শুধু হ্যাঁ যদি এখানে FPS পদ্ধতি বলে দিত তখন কিন্তু আমার ফর্মুলা ওয়ান শট রিভিশন তাপে শেখানো আছে, ঠিক আছে? তাহলে এটার অপশন কি হয়ে যাবে? 17 × 10⁻⁶, 17 × 10⁻⁶, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স আছে এখানে পার কেলভিন। ভেরি গুড। চলো নেক্সট। জলের মধ্যে থাকা বায়ু বুদবুদ কি ধরনের লেন্সের ন্যায় আচরণ করে? অবতল লেন্সের ন্যায় আচরণ করে। চলো নেক্সট। অস্তরবির রক্তরাগের কারণ আলোর কোন ঘটনা? এই অস্তরবির রক্তরাগ মানে কি ভাই? সূর্যাস্তের সময় আকাশ যে লাল হয়ে যায়, দিগন্তের দিকে যে আকাশ লাল মতো দেখায়, এই ঘটনাটাকে অস্তরবির রক্তরাগ বলা হয়। বুঝতে পারছিস তো? ভাষা দেখ কোন ঘটনা এটা? বিক্ষেপণের জন্য হয় ভাই, ভুল করবি না। অনেকে এটা বিচ্ছুরণ লেখে, বিচ্ছুরণের জন্য রামধনু, আকাশের নীলিমা, এই অস্তরবির রক্তরাগ, এগুলো সব বিক্ষেপণের জন্য হয়। চলো নেক্সট।
পরের প্রশ্নটা কি বলে দিয়েছে, কোন যন্ত্রের সাহায্যে এসি কে ডিসি তে রূপান্তরিত করা যায়? ভাই ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করতে হবে। এই যন্ত্রটার নাম হচ্ছে রেকটিফায়ার বা একমুখী কারক। চল দেখি পরের প্রশ্ন। বলে দিয়েছে 1 ইকুয়াল টু কত বেকারেল? এখানে একটা ড্যাশ হওয়া উচিত ছিল। মনে রাখবে 20 সাথে বেকারেল এবং রাদারফোর্ডের সম্পর্ক অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞাসা করে। এগুলো প্রত্যেকে হচ্ছে তেজস্ক্রিয়তা পরিমাপের একক। খেয়াল রাখবি 1 ইকুয়াল টু 3.7 into 10 to the power 10 বেকারেল হয়, মানে এই অপশন বি ইজ দা কারেক্ট অপশন। যদি তোকে জিজ্ঞাসা করতো 1 মানে কত রাদারফোর্ড, সেইটার অ্যান্সার হতো 3.7 into 10 to the power 4 রাদারফোর্ড। দেখ এই অপশনটাও এখানটায় দিয়ে রেখে দিয়েছে টু কনফিউজ ইউ। ঠিক আছে, চল নেক্সট প্রশ্ন। বলে দিয়েছে সেলফ প্রোটেক্টিং মেটাল কোনটা? ভালো করে মন দিয়ে শোন। অ্যালুমিনিয়ামকে সেলফ প্রোটেক্টিং মেটাল বলা হয়। তার কারণটা জানার জন্য কিন্তু প্রথম কথা ধাতুবিদ্যার ওয়ান শট রিভিশন অলরেডি করে দেওয়া আছে, ওখান থেকেও দেখে নিতে পারিস। 1 ঘন্টায় গল্প শেষ হয়ে যাবে ভাই, কিন্তু তাও একটুখানি বলে রাখি। অ্যালুমিনিয়াম বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করে। এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডটা অ্যালুমিনিয়ামের ওপরে একটা লেয়ার তৈরি করে, হোয়াইট কালারের একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে। কেন? তার কারণ এই অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে জল দিয়ে ধুয়ে ফেলা যায় না। এটা যদি একবার পড়ে যায় তাহলে মানে অ্যালুমিনিয়ামের ওপরে একটা লেয়ার তৈরি হয়ে গেল, যেই লেয়ারটা থাকার জন্য ভবিষ্যতে অ্যালুমিনিয়াম আর কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। এই জন্য এটাকে সেলফ প্রোটেক্টিং মেটাল বলা হয়ে থাকে। চলো নেক্সট। বলে দিয়েছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন ধাতু উৎপন্ন হয়ে থাকে? ভাই গলিত NaCl বহুবার শিখিয়েছি, যদি গলিত বলে দেয় তাহলে সোডিয়াম ধাতু হয়ে যাবে। যদি আজকে এখানে জলীয় NaCl বলতো তাহলে হাইড্রোজেন গ্যাস হতো ভাই। নেক্সট প্রশ্ন দেখি। বলে দিয়েছে 1 গ্রাম রেডিয়াম এবং 1 গ্রাম রেডিয়াম থেকে উৎপন্ন রেডিয়াম ক্লোরাইডের মধ্যে কার তেজস্ক্রিয়তা বেশি? ভাই এ তো কাকের বাসায় কোকিলের প্রশ্ন হয়ে গেল। এমসিকিউ করতে করতে হঠাৎ করে ভিএসকিউ করতে গিয়ে চলে এলো। আর যাই হোক ভাই, চল অ্যাটেম্প্ট করে নি, কি আছে, ভালো প্রশ্ন আছে। বলে দিয়েছে 1 গ্রাম রেডিয়াম, তোকে এখানে দেখ দুখানা সেপারেট জিনিস দিয়ে দিয়েছে। একটার মধ্যে বলে দিয়েছে 1 গ্রাম রেডিয়াম, মানে ওটা শুধুমাত্র আলাদা আছে। আরেকটাতে বলে দিয়েছে দেখ 1 গ্রাম রেডিয়াম থেকে উৎপন্ন রেডিয়াম ক্লোরাইড, মানে এই যে রেডিয়াম ক্লোরাইডটা আছে সেই রেডিয়াম ক্লোরাইডটার মধ্যেও 1 গ্রাম রেডিয়ামই আছে। তোকে শুধু দেখতে হবে তেজস্ক্রিয়তা দেখাতে বলেছে, তো এখানে তেজস্ক্রিয় কে? রেডিয়ামটা তেজস্ক্রিয়। তুই শুধু খেয়াল রাখবি কোথায় রেডিয়ামের পরিমাণ বেশি আছে। যেখানে রেডিয়ামের পরিমাণ বেশি তার তেজস্ক্রিয়তা বেশি। তুই দেখ পিওর 1 গ্রাম রেডিয়ামের মধ্যেও যতটা রেডিয়াম আছে, রেডিয়াম ক্লোরাইডটার মধ্যেও ততটাই রেডিয়াম আছে। তার মানে এই দুজনের তেজস্ক্রিয়তা কি বল? সেম হয়ে যাবে। যদি আজকে বলতো এই কথাটা যদি না দিয়ে এরকম ভাষাটা দিত 1 গ্রাম রেডিয়াম ক্লোরাইড, তার মানে এই পুরো রেডিয়াম ক্লোরাইডটা মিলিয়ে 1 গ্রাম, তার মধ্যে তাহলে নিশ্চয়ই 1 গ্রামের থেকে কম রেডিয়াম আছে, কারণ ক্লোরাইড আর রেডিয়াম দুটো মিলে তো 1 গ্রাম হচ্ছে রে ভাই। তখন কিন্তু এই 1 গ্রাম রেডিয়াম ক্লোরাইডের তেজস্ক্রিয়তাটা এদের দুজনের থেকে কম হতো। আমি আশা করতে পারি বিষয়টা বোঝাতে পারলাম। নেক্সট কি বলে দিয়েছে 1.2 গ্রাম কার্বনের সম্পূর্ণ দহনে কতটা কার্বন ডাই অক্সাইড আছে? এসটিপিতে আয়তন জিজ্ঞাসা করেছে ভাই, মন দিয়ে শোন। এই যে রাসায়নিক গণনার অঙ্কগুলো এগুলো কিন্তু অলরেডি সুপারমকের মধ্যে আমি বহুবার করাচ্ছি। অলরেডি দেখ এর উপর আমি একটা অ্যানাউন্সমেন্ট করেছি যে পরীক্ষার পর টেস্টের আগে রাসায়নিক গণনার একটা ফুল স্কেল ওয়ান শট ধামাকা নিয়ে চলে আসবো। সেখানে কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট জলের মতো পরিষ্কার করে দেবো। এর বাইরেও যারা যারা আমার ওই ধামাকা ব্যাচটা নেবে তাদের তো প্রত্যেকটা চ্যাপ্টার জল করে দেবো, প্রত্যেকটা জায়গা থেকে প্রবলেম সলভ করার অ্যাপ্রোচ শিখিয়ে দেবো, টেস্ট পেপার সলভ করাবো মাল্টিপল জায়গা থেকে, 3 মার্কসের কোয়েশ্চেন, 1 মার্কসের কোয়েশ্চেন, 2 মার্কসের কোয়েশ্চেন সেপারেট প্রিপারেশন করাবো। ওই ব্যাচটা সম্পর্কে বিশদে জানতে বা যদি ওই ব্যাচটা তুই এখনো পর্যন্ত না নিয়ে থাকিস তাহলে এই 6289360364 নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করতে পারিস। লাইভ ক্লাস হবে, তার রেকর্ডেড ভার্সন অ্যাভেলেবেল থাকবে। ব্যাচটার প্রাইস অগস্ট থেকে একদম তোদের জানুয়ারি এন্ড পর্যন্ত ব্যাচটা চলবে এবং তার পুরোটার প্রাইস হচ্ছে 1000 টাকা। পুরো 6 মাসের কোর্সের প্রাইস 1000, এর বাইরে কোনো টাকা নেওয়া হবে না। চলো এদিকে মন দিয়ে দেখো কি প্রশ্ন বলে দিয়েছে, দেখা যাক। বলে দিয়েছে 1.2 গ্রাম কার্বনের সম্পূর্ণ দহনে, ভাই কার্বনের দহন মানেই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া,
কার্বন আর অক্সিজেনের বিক্রিয়াতে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। এবার একটুখানি মন দিয়ে শোন, কোনো ব্যালেন্স করতে হবে হবে না। তুই কি করবি এবার, কার্বন আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে সম্পর্ক, তাহলে কার্বন কত আছে বল, 12 গ্রাম যদি আমি কার্বন নিই, পারমাণবিক ভর বসাতে হয়, শিখিয়ে দিয়েছি এগুলো সব। এখানে কত বসাতে হবে, আণবিক ভর, তাহলে হয়ে গেল কত, 44 গ্রাম। যদি আমাকে ভর দিয়ে প্রশ্ন করতো আজকে যে কত ভরের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, তখন আমি 44 গ্রাম বসাতাম, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে 1 মোল উৎপন্ন হয়েছে। কিন্তু আমি কি দেখতে পাচ্ছি, এসটিপি তে আয়তন দিয়ে প্রশ্ন করেছে, তখন আমাকে কি করতে হবে, এই 1 মোল কার্বন ডাই অক্সাইড, 1 মোল যে কোনো গ্যাসের এসটিপি তে আয়তন কত হয়ে যায় বল, 22.4 লিটার হয়ে যায়। তার মানে আমি বুঝতে পারছি, যদি আমি 12 গ্রাম কার্বনের সম্পূর্ণ দহন করি, তো সেখান থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় 22.4 লিটার, বলো হ্যাঁ। তাহলে যদি আমি 1.2 গ্রাম কার্বনের দহন করি, তাহলে সেখান থেকে কতটা কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে দাদা, 1.2 কি করে আসে রে ভাই, 12 থেকে 10 দিয়ে ভাগ করতে হয়, তো এদিকেও 10 দিয়ে ভাগ করে দে, 10 দিয়ে ভাগ করলে হয়ে গেল 2.24 লিটার, গল্প শেষ। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 2.24 লিটার। বুঝতে পারছিস, অ্যাপ্রোচ শিখতে হবে কিন্তু। চল দেখ, বলে দিয়েছে তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক কত, উল্টো হয়ে যাবে, 1/k। অপশন এ উইল বি দ্য কারেক্ট অপশন। তো সোজা প্রশ্ন ছিল। চলো, বলে দিয়েছে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে কোনো বস্তু থাকলে প্রতিবিম্বের বিবর্ধন কত হবে। ভাই বক্রতা কেন্দ্রে, জিনিসটা আমি শিখিয়েছি আলোর ওয়ান শট রিভিশনের মধ্যে। আমি তোদেরকে বলেছিলাম যে যদি কোনো একটা বস্তুকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্যে রাখা হয়, তাহলে তার প্রতিবিম্বটাও বক্রতা কেন্দ্রের মধ্যে হবে এবং বস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্যের সাথে সমান হবে। মনে রাখবে কথাটা। এই যে বিবর্ধন কথাটা বলছে না, এটাকে লেখা যায় প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য, এবং এটাকেই লেখা যায় প্রতিবিম্ব দূরত্ব ডিভাইডেড বাই বস্তু দূরত্ব। খেয়াল রাখবে কথাটা, মন দিয়ে শুনবে। যদি প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য সেম হয়ে যায়, তাহলে বিবর্ধনের ভ্যালু কেটে কুটে 1 হয়ে যায়। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে, অপশন এ 1। ঠিক আছে, চল দেখা যাক নেক্সট প্রশ্নটা কি বলে দিয়েছে। বলে দিয়েছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়ে কমে অপরিবর্তিত থাকে না, কোনোটিই নয়। দেখ, তরঙ্গ দৈর্ঘ্য আর প্রতিসরাঙ্কের মধ্যে রিলেশন জানতে হবে। আমরা প্রত্যেকে জানি নিউ ইকুয়াল টু সি বাই ভি লেখা যায়। আবার দাদা একটা কথা জানো, ভি ইকুয়াল টু এন ল্যামডা একটা সমীকরণ আছে। আমি বললাম একদম, আলোর যখন সেকেন্ড পার্ট করাবো এই সমস্ত জিনিস সব কভার করে দেবো ভাই। তাহলে সি বাই ভি এর ভ্যালুটা লেখা যাবে এন ল্যামডা। আর যারা যারা ওই ব্যাচটার মধ্যে ভর্তি হবে তাদের তো একদম গোড়া থেকে শিখিয়ে দেবো, প্রত্যেকটা চ্যাপ্টার একবার করে ওয়ান শটের মাধ্যমে প্রত্যেকটা জায়গা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, ওদেরকে প্রবলেম সলভ করানোর আগে পুরো জিনিসটা শেখানো হবে যে এই চ্যাপ্টার আছে ভাই, এইগুলো তুমি পড়েছো, এগুলো তুমি পড়োনি, এই শিখিয়ে দিলাম। তারপরে যাব প্রবলেম সলভিং এ, 1 মার্কস 2 মার্কস 3 মার্কস ধরে ধরে সলভ হবে। প্লাস ইউটিউবে প্রিপারেশন তো আলাদা করে আমাদের ভিডিও দিয়ে চলবেই। সবকিছু তারা পেয়ে যাবে এবং পুরো একটা মানে বেটার বলবো না, বেস্ট রেজাল্টের জন্য তাদেরকে প্রস্তুত করে দেবো। আর যারা যারা শুধুমাত্র ইউটিউবের মধ্যে দেখবে তাদের জন্য প্রিপারেশন ভিডিও আসবে। শুধু একটা অ্যাডভান্টেজ কোথায়, ওদের অঙ্ক করানোটাও গোড়া থেকে শেখানো হবে। এখন অঙ্ক আসে ভাই 20 নাম্বার অ্যাবভ, ওই অঙ্ক গোড়া থেকে শেখাবো কিরকম ভাবে শিখতে হয় অঙ্ক করা। অনেক ব্যাপার আছে ভাই, সব শিখতে হবে। ফিজিক্যাল সায়েন্সের নাম্বার পাবা এত সোজা করেনি এখন পুরো প্রসেস শিখতে হবে ভাই। চল এদিকে দেখো, ভালো করে মন দিয়ে দেখ। এই যে মিউ আর এই যে ল্যামডা পরস্পরের সাথে ব্যস্তানুপাতে আছে তো রে ভাই, কারণ এই যে সি আর এই যে এন এটা তো ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি তো মিউ প্রপোর্শনাল টু 1/λ। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, যদি ল্যামডার ভ্যালুটা বাড়ে তাহলে মিউ এর ভ্যালুটা কমবে। এবার তরঙ্গ দৈর্ঘ্য বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হয় বল, কমে। গল্প শেষ, ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে গেছে তো ভাই। অ্যাপ্রোচ শিখতে হবে কিন্তু। চল দেখি, প্রদত্ত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটা। ভাই অ্যাম্পিয়ার কি করে বার করে, ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, ভি ইকুয়াল টু আই আর। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই আই এর ভ্যালুটা কি বল, ভি বাই আর। ভি মানে কি দাদা, ভোল্ট। আর মানে কি দাদা, ওহম। তার মানে ভোল্ট ওহম ইনভার্স কোথায় আছে আমি জাস্ট খুঁজবো। এই যে ভোল্ট ওহম ইনভার্স, অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। প্রপারলি শিখতে হবে। সব কি হচ্ছে ভাই, চশমা বশমা খুলে পড়ে যাচ্ছে। চল এদিকে দেখ নেক্সট প্রশ্ন। 4টি অভিন্ন রোধের সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ হচ্ছে 2 ওহম। প্রত্যেকটা রোধের মান কত, ওহম এককে বার করতে হবে। খুব ভালো একটা প্রশ্ন। আমি ধরে রাখছি যে 4টে যে অভিন্ন রোধ আছে তাদের প্রত্যেকের মান হচ্ছে আর।
তাহলে এই চারখানা আর মানের রোধকে আমি কিসে যুক্ত করব বল? সমান্তরাল সমবায়ে যুক্ত করব। তাহলে আমি সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ বার করার চেষ্টা করি। 1/r প্লাস 1/r প্লাস 1/r প্লাস 1/r। যদি তুল্য রোধটা বড় হাতের আর হয় তাহলে সেটা ইকুয়াল টু 1 বড় হাতের আর হয়ে যাবে। খেয়াল করে দেখ এদিকে, আমরা যদি এটাকে লিখি তাহলে এটা 4/r বেরোবে, ইকুয়াল টু 1/r বেরোচ্ছে। তাহলে সেখান থেকে লেখা যায় 4/r, এটাকে উল্টো করে লেখ, প্রত্যেকটাকে উল্টো করে দে, তাহলে r/4 এর ভ্যালুটা হয়ে গেল r এর সাথে সেম। তাই তো হচ্ছে ভাই। আমি যদি দুদিকে উল্টে দিই তাহলে r/4 ইকুয়াল টু এটা 1/r টা আর হয়ে যাবে। তাহলে তুই চিন্তা কর, এই যে r এর ভ্যালুটা, এই যে তুল্য রোধের মানটা, তুল্য রোধটাই তো দিয়ে দিয়েছে 2 ওহম, তার মানে r/4 এর ভ্যালুটা হচ্ছে 2, তার মানে r এর ভ্যালুটা কত হয়ে গেল বল? 8 ওহম হয়ে গেল। গল্প শেষ। 8 কোথায় আছে? অপশন নাম্বার ডি। তার মানে প্রত্যেকটা রোধের মান কত? 8 হয়ে যাবে। ঠিক আছে, একদম পারফেক্ট। খেয়াল করে দেখ একটা কথা শুধুমাত্র খেয়াল কর, তোকে যখন এই ধরনের তুল্য রোধ শিখতে হবে, আচ্ছা ছাড় এখন না, পরীক্ষার পরে বলবো, বেকার বাদ দে, এত টেকনিক ফেকনিক শিখলে এখন মাথায় থাকবে না। চল এদিকে দেখেন, চৌম্বক ক্ষেত্রে সব থেকে বেশি বিক্ষেপিত হয় কোনটা? চৌম্বক ক্ষেত্রে সব থেকে বেশি বিটা কণা বিক্ষেপিত হয়। অনেকে ভাবে আলফা কণা, আলফা কণা নয় ভাই, সব থেকে বেশি বিক্ষেপিত হয় বিটা কণা। চলো বলে দিয়েছে, জলের তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভরের অনুপাত কত? ভিভিআই একটা প্রশ্ন ভাই, খুব আনকমন একটা প্রশ্ন। তুই বলবি দাদা 2:1। আরে না রে ভাই, ওটা আয়তনের অনুপাত, তোকে চেয়েছে ভরের অনুপাত। ভরের অনুপাত 1:8 হয়ে যাবে। বুঝতে পারছিস কত অজানা জিনিস এখনো রয়েছে? চলো এদিকে দেখো, অনেক সময় বদমাইশি করে, এই 1:8টাকে দিয়ে দেয় 2:16। অনেক সময় ক্যাথোড অ্যানোডটাকে এদিক ওদিক করে দিয়ে 8:1 দিয়ে দেয়। খুব সাবধান ভাই। চলো এদিকে দেখো, পরীক্ষাগারে কোন গ্যাসটি ব্যবহার করে ধাতব মূলককে শনাক্ত করা হয়? H2S কে ব্যবহার করে ধাতব মূলক শনাক্ত করা হয়। নেক্সট, জার্মান সিলভারের সিলভার মৌলটি শতকরা পরিমাণ 0% থাকে। অপশন নাম্বার সি। প্রত্যেকটা টপ লেভেল প্রশ্ন। চল দেখ, এসটিপিতে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত হবে? প্রথমে সমীকরণটা লিখতে হবে। ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমরা উত্তপ্ত করছি, সেটা ভেঙে গিয়ে তৈরি করে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। খেয়াল করে দেখো প্রত্যেকে, আমাদেরকে কি করতে হবে? আমাদের সম্পর্ক কার কার মধ্যে? ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে কার্বন ডাই অক্সাইডের। পুরো ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভরটা বার কর। ক্যালসিয়ামের জন্য 40, কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য 16, ইন্টু অক্সিজেন আছে 3খানা, তাহলে কত হয়ে গেল? 40 প্লাস 12 যোগ 48, 40 40 80, 80 আর 8 88, আর 10 98, আর 2 এর 100। তার মানে 100 গ্রাম যদি আমরা ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করি, তাহলে আমরা 1 মোল কার্বন ডাই অক্সাইড পাচ্ছি। তো ভাই তুই যদি ভালো করে একটুখানি দেখিস, 1 মোলই পাওয়া যায়। তুই বলতে পারিস দাদা এটা কি করে সমীকরণটা তুমি লিখলে, তুমি কি ঝেড়ে এসছো মুখস্থ করে? না রে ভাই, কি করে লিখতে হয় সেখানে। ধর আজকে আমি লিখলাম ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যখন আমি উত্তপ্ত করব কিরকম ভাবে ভেঙে যায় শোন। এই যে কার্বনেটটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন তৈরি করে, ক্যালসিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হয়ে যায়, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়, আর এই কার্বন ডাই অক্সাইড যেটা থাকে সেটা পড়ে থাকে। কোনো ব্যালেন্সের প্রয়োজনই পড়লো না। বুঝতেই পারছিস কার্বন ডাই অক্সাইড কত মোল তৈরি হলো বল? 1 মোল তৈরি হতো। এবার 1 মোল যে কোনো গ্যাসের এসটিপিতে আয়তন কত হয়ে যায় বল? 22.4 লিটার হয়ে যায়। তাই তো রে ভাই। তাহলে তুই চিন্তা করে দেখ, আমরা যদি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করি, তাহলে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। যদি আমি 50 গ্রামকে উত্তপ্ত করি, তাহলে 100 কে হাফ করলে 50 আসে, তাহলে 22.4 কেও হাফ করে দে, 11.2 লিটার অ্যান্সার হয়ে যাবে। কোথায় অ্যান্সার হবে? কি রে ভাই, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা হয়, 50 গ্রামকে উত্তপ্ত করা হয়। অপশন কোথায় রে? এ ভাই অপশন বি তো ভ্যানিশ হয়ে গেছে রে। এ কি অবস্থা? এই দেখ, অপশন এ আছে, অপশন সি আছে, অপশন ডি আছে, অপশন বি যেটা আসল উত্তর হওয়ার কথা সেটাই ভ্যানিশ হয়ে গেছে। আলাদাই নেশা চলছে ভাই, মনে রাখবি। এটার উত্তর আমি নিজেই অপশন বানাচ্ছি, নিজেই অ্যান্সার দিচ্ছি। 11.2 লিটার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। দেখেছিস, জীবনে যাই আসুক নিজের লক্ষ্য থেকে সরতে নেই। আজকে যে থাকতো, ধর কোনো একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, তুই কি দেখতিস 3টে অপশন আছে, যে কোনো একটা দাগ মারতিস, তোর আসল উত্তরটাই নেই তার মধ্যে। আলাদাই ব্যাপার। চলো এদিকে দেখ, বলেছে সিজিএস পদ্ধতিতে আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত? ভাই আদর্শ পরিবাহীর যখনই তোকে জিজ্ঞাসা করবে, সেই আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক সব সময় অসীম হয়ে যাবে, সর্বদা মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন।
সর্বাপেক্ষা কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোনটা? মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, মারাত্মক আনকমন প্রশ্ন। মনে রাখবি, এটা তোকে কিন্তু দৃশ্যমান রশ্মি বলেনি যে তুই সর্বাপেক্ষা কম তরঙ্গ দৈর্ঘ্য বিচার করবি, বেগুনি ফেগুনি লিখে দিবি, তা নয়, তা বলেনি কিন্তু ভাই। তোকে বলে দিয়েছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোনটা। মনে রাখ, সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গের নাম হচ্ছে গামা রশ্মি। যদি বলতো সব থেকে বেশি কোনটা, সেটা হচ্ছে বেতার তরঙ্গ। এটাই কিন্তু অনেকে জানে না, খুব ভালো করে মনে রাখবে। বলে দিয়েছে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটা কি? তড়িৎ প্রবাহ তো ভাই অ্যামমিটার দিয়ে পরিমাপ করা হয়। আমার শরীরটা বিগত কয়েকদিন ধরে খুব খারাপ, আমি ভিডিওটা করতে পারছিলাম না, কিন্তু তোরা এত করে বলছিস বলে করলাম। এই গরমের মধ্যে দুটো জামা পরেছি, এসিও চালাইনি যাতে একটু গরম লাগে। শরীরটা অত্যন্ত খারাপ কয়েকদিন ধরে, বৃষ্টিতে ভিজে ভিজে। চল নেক্সট। আমি জানি না আমার আওয়াজ শুনে বুঝতে পারছিস কিনা, গলা ফলা সব ধরে আছে, আমি খুব স্পিডে কথাও বলতে পারছি না খুব তাড়াতাড়ি করে। দেখ, প্রদত্ত কণাগুলির মধ্যে কোনটি আলফা কণাকে প্রকাশ করে? ভাই আলফা কণা মানে কি? আমি আগেও বলেছিলাম, +2 একক ধনাত্মক আধান বিশিষ্ট হিলিয়াম কণা স্রোত। তার মানে এখানে দেখি কোথায় দিয়েছে, প্রোটন তো হবে না, +2 একক আধান যুক্ত হিলিয়াম আয়নাইজম। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট, গলিত NaCl এর ডিসি প্রবাহ পাঠালে ক্যাথোডে উৎপন্ন হয়। দেখ ভাই, গলিত NaCl দিয়ে দিয়েছে, তাই না? গলিত NaCl যখনই দিয়ে দেবে, হাইড্রোজেন গ্যাস ইজ দ্য অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বজ্রপাতের ফলে মাটিতে নাইট্রোজেন আবদ্ধকরণের রাসায়নিক ধাপ সমূহ। দেখতে পাচ্ছিস কিরকম ভাবে প্রশ্ন থাকে। আমি তোকে আগে ধাপগুলো বলি। যখন বাতাসের মধ্যে বিদ্যুৎ চমকায়, নাইট্রোজেন আর অক্সিজেন পরস্পরের সাথে মিলে যায় এবং প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড থেকে উৎপন্ন হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে নাইট্রাস অ্যাসিড উৎপন্ন হয়, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। সেখান থেকে এরা ধাতব নাইট্রেট এবং নাইট্রাইট লবণ রূপে মাটির মধ্যে চলে আসে। এইবারে খেয়াল কর, দেখ আমি দেখতে পাচ্ছি প্রথম অপশন নাইট্রোজেন থেকে নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সেখান থেকে এখানে এটা অ্যারো হওয়ার কথা, সেখান থেকে HNO2 + HNO3, সেখান থেকে নাইট্রেট লবণ। প্রথমটাই একদম পারফেক্ট অ্যান্সার আসে, প্রথমটাই একদম পারফেক্ট অ্যান্সার আছে ভাই। চলো নেক্সট দেখে নেওয়া যাক। জিঙ্ক ধাতু নিষ্কাশন করা যায় কোন পদ্ধতিতে? ভাই কার্বন বিজারণ পদ্ধতিতে করা যায় ভাই। জিঙ্ক ধাতু সবসময় মনে রাখবি কার্বন বিজারণ দিয়ে করে। নেক্সট কি বলে দিয়েছে, 1 মোল NH3 তে মোট পরমাণুর সংখ্যা কত? তুই আগে আমাকে একটা কথা বলবি, তুই যদি একটা NH3 নিস, সেটার মধ্যে কতগুলো পরমাণু থাকে রে? একটা নাইট্রোজেন আর 3টে হাইড্রোজেন, তাই তো থাকে। তাহলে একটা নাইট্রোজেন 3টে হাইড্রোজেন হলে একটা NH3 এর মধ্যে মোট 4টে পরমাণু থাকে। একটাতে যদি 4টে থাকে, তাহলে 1 মোলের মধ্যে 4 মোল থাকবে। মোল তো একটা নাম্বার, যদি একটা NH3 এর মধ্যে 4টে থাকে, তাহলে 1 মোলের মধ্যে 4 মোল থাকবে। আর 4 মোল মানে কত? আমি এটাকে লিখি 1 মোল, তাহলে 1 মোল নিলে এটার মধ্যে 4 মোল হবে। এবার 4 মোলকে যদি সংখ্যায় প্রকাশ করি, সেটা কি হবে? 1 মোলকে সংখ্যায় প্রকাশ করলে হয় অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে 4 মোলকে সংখ্যায় প্রকাশ করলে হয় 4 ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো। 4 ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো দেখ এখানে দেওয়া আছে 4 ইন্টু 6.02 × 10⁻23। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অপশন। পারফেক্ট আছে ভাই। চলো নেক্সট। বলে দিয়েছে তামার তাপ পরিবাহিতাঙ্ক 0.92 ক্যালোরি সেকেন্ড ইনভার্স সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হলে এসআই পদ্ধতিতে এর মান কত? 420 দিয়ে গুণ করে দাও, 420 দিয়ে গুণ করে দাও। 0.92 তো 420 দিয়ে গুণ করে দিলে মোটামুটি অ্যান্সার আসে আই থিঙ্ক 386 কাছাকাছি আসবে। আমি একবার একটুখানি চেক করি দাঁড়া। 0.92 এই ভ্যালুটা মনে রাখবি ভাই, ইন্টু 420, হ্যাঁ মোটামুটি 386 মতো অ্যান্সার আসে। তাহলে অপশন নাম্বার বি 386 ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট বলে দিচ্ছে প্রিজমে আপতন কোণ বাড়তে থাকলে চ্যুতি কোণের কি হবে? খুব মারাত্মক ভালো প্রশ্ন ভাই, মনে রাখবে কথাটা। এই আপতন কোণ এবং চ্যুতি কোণের মধ্যে একটা রিলেশন আছে। আপতন কোণ চ্যুতি কোণের যে সম্পর্কটা, সেরকম এরকম একটা গ্রাফ দিয়ে প্রকাশ করা যায়। এই যে এটাকে আমরা লিখি হচ্ছে আপতন কোণ, আর এইদিকে আমরা লিখি হচ্ছে চ্যুতি কোণ। মনে রাখবে কথাটা, আপতন কোণ বাড়তে থাকলে একটা এমন আপতন কোণ আসে যেখানে চ্যুতি কোণটা মিনিমাম হয়ে যায়। তার মানে দেখো প্রথমে কমছে, তারপরে মিনিমাম হচ্ছে, তারপরে আবার বাড়ছে। তার মানে প্রথমে কমে, তারপরে চ্যুতি কোণ আবার বাড়ে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অপশন। খুব ভালো প্রশ্ন এটা। চলো নেক্সট। আচ্ছা, কোনটির উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায়? ভাই উষ্ণতার সাথে রোধাঙ্কের ব্যস্তানুপাতিক সম্পর্ক কোথায় থাকে? অর্ধপরিবাহিতে থাকে। তাহলে সিলিকন ইজ দ্য কারেক্ট অপশন। অপশন নাম্বার বি। নেক্সট,
তড়িৎচুম্বকীয় আবেশের উপর নির্ভর করে কোন যন্ত্রটা? বৈদ্যুতিক জেনারেটর বা ডাইনামো। ঠিক আছে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অপশন। চলো দেখি পরেরটা। আচ্ছা, এই বি গুলো কিছুটা আটের মতো দেখতে হয়ে গেছে। নিউক্লিয়ার বন্ধন শক্তি সৃষ্টির কারণ কোনটা? ভর বিচ্যুতি ভাই, ভর বিচ্যুতি হলেই তো বন্ধন শক্তি সৃষ্টি হবে আইনস্টাইনের E = ∂mc² সমীকরণ দিয়ে। চলো নেক্সট। জলীয় দ্রবণে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনটা? অ্যাসিটিক অ্যাসিড একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। চলো দেখা যাক। বলেছে বিমানের কাঠামো তৈরি করতে কোন সংকর ধাতু ব্যবহার করা হয়? ডুরালুমিন ব্যবহার করা হয় ভাই, অ্যালুমিনিয়ামের সংকর ধাতু। চলো নেক্সট। বলে দিয়েছে লাভ-লাং পদ্ধতিতে কোনটা প্রস্তুত করা হয়? লাভ-লাংকে প্রস্তুত করা হয় HCl। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট, 1 গ্রাম হাইড্রোজেনের এসটিপিতে আয়তন কত? এই প্রশ্নটা বহুতবার দিয়েছে ভাই পরীক্ষায়, মাথায় রাখবে, খুব সহজ প্রশ্ন। যদি আমরা H2 দেখি, সেই H2 টোটাল আণবিক ভরটা কত হয়ে যাবে বলো? 2 গ্রাম। আণবিক ভরে যদি একক হয় না, তাও মোটামুটি গ্রাম আণবিক ভর বলে বললাম 2 গ্রাম। চলো, তাহলে আমি যদি এই 2 গ্রামকে নিই, তাহলে সেইটা কত প্রকাশ করে ভাই? 1 মোলকে প্রকাশ করে। কারণ যে কোনো পদার্থকে যদি তার আণবিক ভর পরিমাণ নেওয়া যায়, তাহলে সেটা 1 মোলকে প্রকাশ করে থাকে, তাই না? আর এই যে 1 মোল যে কোনো গ্যাসের এসটিপিতে আয়তন কত হয়ে যায় বল? 22.4 লিটার হয়ে যায়। তার মানে দাদা, যদি আমরা 2 গ্রাম নিই, তাহলে তার আয়তন হয়ে যায় 22.4 লিটার, রাইট? আমি বললাম একদম। তাহলে যদি 1 গ্রাম নিই, তাহলে হাফ হয়ে যাবে আয়তন, আয়তন হয়ে যাবে 11.2 লিটার। 2 গ্রামের যদি 22.4 হয়, তাহলে 1 গ্রামের 11.2 হবে। কোথায় অপশন? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে ভাই, কনফার্ম। চলো নেক্সট। কোন পদার্থের তাপ পরিবাহিতা, আচ্ছা কোন পদার্থের তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? হিরে যেখানে থাকবে অন্য কোনো দিকে তাকাবেই না, সেটা নর্মাল জীবনে হোক কি এইসব প্রশ্নে হোক। ঠিক আছে, চল দেখা যাক নেক্সট প্রশ্নটা কি বলে দিয়েছে। বলে দিয়েছে আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান কত হবে? ভাই সবসময় মনে রাখ, এই প্রশ্নটা অনেকবার জিজ্ঞাসা করে পরীক্ষায়, কখনো আপেক্ষিক দিয়ে জিজ্ঞাসা করে, কখনো পরম দিয়ে জিজ্ঞাসা করে। মাথায় রাখবি কথাটা, আপেক্ষিক প্রতিসরাঙ্ক যেটা আছে তার মান এক অপেক্ষা ছোটও হতে পারে, এক অপেক্ষা বড়ও হতে পারে। যেমন ধর, আজকে যদি আপেক্ষিক প্রতিসরাঙ্কের আসল মানেটা জানতে হবে প্রথমে তোকে, আলোর সেকেন্ড পার্টের মধ্যে এগুলো আমি সব বলবো। আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে একটা মাধ্যমের রেসপেক্টে আরেকটা মাধ্যমের প্রতিসরাঙ্ক। আজকে ধর আমি জলের সাপেক্ষে কাঁচের বার করছি, বা কাঁচের সাপেক্ষে জলের বার করছি, তাহলে দুটো ক্ষেত্রে দেখ এই দুটো সমীকরণ দেখতে পাওয়া যাবে। তুই যদি একটুখানি মন দিয়ে দেখতে পাস, তুই এই দুটো সমীকরণকে দেখ, একটা সমীকরণের মান এক অপেক্ষা বেশি, একটা সমীকরণের মান এক অপেক্ষা কম। যখন কাঁচ সাপেক্ষে জলের বার করা হচ্ছে সেটা এক অপেক্ষা কম, কিন্তু জল সাপেক্ষে কাঁচের বার করার সময় এক অপেক্ষা বেশি। সেই জন্য আপেক্ষিক প্রতিসরাঙ্কের কিন্তু দুই রকমই ভ্যালু পাওয়া যেতে পারে। কিন্তু যখন পরম প্রতিসরাঙ্কের গল্প আসে, সেটা ইকুয়াল টু হয়ে যায় c/v। এই সিটা হচ্ছে আলোর বেগের সমান। আলোর বেগ সবসময় যে কোনো মাধ্যমের বেগের তুলনায় বেশি হয়, তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে লবের ভ্যালুটা বড় হয়। লবের ভ্যালুটা যদি বড় হয়, তাহলে ওভারঅল সমীকরণটা একের থেকে বড় হয়ে যায়। তার মানে পরম প্রতিসরাঙ্কের মান এক অপেক্ষা ইউজুয়ালি বড়ই হয়ে থাকে। একটাই মাত্র কেস, যদি শূন্য মাধ্যম থাকে, তাহলে শূন্য মাধ্যমের বেগটা, এই আলোর শূন্য মাধ্যমের আলোর বেগের মান আর এই যে বায়ু মাধ্যমের বেগের মান কিন্তু ভাই সেমই হয়। সেই কারণে এই দুটো ভ্যালু সেম হয়ে যাওয়ার জন্য মিউ এর ভ্যালুটা 1 হয়ে যায়। তার মানে তুই বুঝতে পারছিস, সব ক্ষেত্রেই একের থেকে বেশি, শুধুমাত্র একটাই ক্ষেত্রে 1। আর আপেক্ষিক প্রতিসরাঙ্কের মানটা কখনো একের থেকে ছোট, কখনো একের থেকে বড়। ঠিক আছে, চলো তাহলে এটা কি হয়ে যাবে? এই যে এ এবং বি উভয় সম্ভব, এক অপেক্ষা বড় এক অপেক্ষা ছোট। চলো নেক্সট। বলে দিয়েছে 12 ভোল্ট ব্যাটারিতে সংযুক্ত অবস্থায় একটা বাতি 0.5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা টানে, বাতিটির ক্ষমতা কত? ভাই ক্ষমতা তোকে বার করতে দিয়েছে, ভোল্ট আর অ্যাম্পিয়ার দিয়ে দিয়েছে, ফর্মুলা কি? P = V × I। তাহলে আমি দেখতে পাচ্ছি P = V এর ভ্যালু কত ভাই? 12, I এর ভ্যালু কত ভাই? 0.5। তাহলে হয়ে গেল কত বল? 6, হাফ হয়ে গেল না ভাই? তাহলে 6 ওয়াট হয়ে গেল। কোথায় আছে ভাই? এই যে অপশন নাম্বার 6 ওয়াট। চলো নেক্সট। বলে দিয়েছে H2S একটা দ্বিক্ষারীয় অ্যাসিড ধর্মী, কারণ এটি জলীয় দ্রবণে ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন করে নিচের কোনটা? মন দিয়ে শোন, কেউ যদি দুবার ক্ষারের সাথে বিক্রিয়া করে দু টাইপের লবণ তৈরি করে, তখন তাদেরকে দ্বিক্ষারীয় অ্যাসিড বলা হয়ে থাকে। মনে রাখবে, এই যে H2S আছে, আমি এখানে দেখাচ্ছি, ধরো H2S যখন NaOH এর সঙ্গে রিয়াকশন করে, তখন এই রিয়াকশনটা দুবার ঘটে, কারণ দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে। প্রথম ধাপে এই একটা সোডিয়াম একটা হাইড্রোজেনকে সরিয়ে এখানটায় বসে যায়, তাহলে NaHS তৈরি করলো।
এই যে একটা হাইড্রোজেন এখান থেকে বেরোলো সেটা OH এর সঙ্গে যুক্ত হয়ে H2O তৈরি করে ফেললো। ভেরি গুড। তার মানে প্রথম লবণটা হচ্ছে এইটা, সোডিয়াম বাইসালফাইড। এইবার এই দ্বিতীয় কেসের মধ্যে চিন্তা করে দেখ, সোডিয়াম বাইসালফাইডের সঙ্গে আবারও একটা NaOH এর রিয়াকশন হতে পারে, কারণ এই লবণটার মধ্যে একটা অ্যাসিডিক হাইড্রোজেন রয়ে গেছে, এই জন্য এই লবণটাকে বলা হয় আম্লিক লবণ। এবার এই আম্লিক লবণের সঙ্গে যখন আবারও NaOH রিয়াকশন করবে, তুই বুঝতে পারছিস যে এই সোডিয়ামটা এই হাইড্রোজেনটার পরিবর্তে বসে Na2S তৈরি করবে এবং তার সঙ্গে তৈরি করবে H2O। এই যে সোডিয়াম সালফাইডটা উৎপন্ন হয়েছে এর মধ্যে কিন্তু আর কোনো অ্যাসিডিক হাইড্রোজেন নেই, তার ফলে এটা কিন্তু হয়ে গেল একটা নরমাল সল্ট বা একটা শমিত লবণ। এই জন্যই বললাম দুটো টাইপের সল্ট তৈরি করে, একটা শমিত লবণ আর একটা অ্যাসিড লবণ। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট চলো, বলে দিয়েছে আয়না তৈরিতে কোন অ্যামালগাম ব্যবহার করা হয়? এই যে টিন অ্যামালগাম তৈরি করা হয়, তো এই টিন অ্যামালগাম দিয়ে আয়না তৈরি করা হয়। আমার শরীরটা কিন্তু বহুত খারাপ লাগছে ভাই, ভালো লাগছে না শরীরটা। কি বলে দিয়েছে? STP তে 11.2 লিটার কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা কত? ভালো করে মন দিয়ে শোন, তোদেরকে আমি অনেকবার বলেছি যে STP তে যদি কোনো গ্যাসকে 22.4 লিটার নেওয়া হয় তখন সেটা 1 মোলকে প্রকাশ করে। তাহলে যদি আমি সেই গ্যাসটাকে 11.2 লিটার নিয়ে থাকি তাহলে সেটা হাফ মোলকে প্রকাশ করবে। গল্প শেষ। এই অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট, নিউক্লিয় বিভাজনের আদর্শ প্রক্ষেপক কোনটা? ধীরগতি সম্পন্ন নিউট্রন, এই জন্যই তো এটা দিয়ে প্রক্ষেপণ করানো হয়। সমপ্রবাহের কম্পাঙ্কের মান কত? 0 হার্টজ। এই যে 0 হার্টজ, এটা কি দিয়েছে ভাই? বি। তো চল নেক্সট, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কাকে? এই দেখ, না আছে কিন্তু একটা, খুব মন দিয়ে। তড়িৎ বিশ্লেষণ একটা নিষ্কাশন পদ্ধতি, ধাতুবিদ্যা চ্যাপ্টারের মধ্যে পড়িয়েছি, ওটা অলরেডি দেখে নিবি না দেখে থাকলে। তড়িৎ বিশ্লেষণ দিয়ে কাদেরকে নিষ্কাশন করা যায় জানিস? যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরের দিকে থাকে, যারা তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু, যেমন সোডিয়াম হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে, এগুলো। তাহলে দেখ, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়ামকে তড়িৎ নিষ্কাশন করা হয় তড়িৎ বিশ্লেষণ দিয়ে। তাহলে একমাত্র জিঙ্ক এমন একজন আছে যাকে নিষ্কাশন করার জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে কার্বন বিজারণ পদ্ধতি, তড়িৎ বিজারণ নয়। এই জন্য না কোনটা হয়ে যাবে? জিঙ্ক হয়ে যাবে। চলো, অম্লায়িত পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 দ্রবণের বর্ণ কিরকম হয়? ভাই, অম্লায়িত পটাশিয়াম ডাইক্রোমেট বলুক কি নর্মাল পটাশিয়াম ডাইক্রোমেট বলুক, ওর বর্ণ সবসময় একদম স্যাফরন কালার, কমলা কালারের হয়ে থাকে। ঠিক আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি দ্রবণ বলতো একদম বেগুনি কালারের হয়ে থাকে। চলো দেখি, ধাতু সক্রিয়তা সারিতে যে অধাতব মৌলটা উপস্থিত থাকে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একমাত্র অধাতব মৌল হাইড্রোজেন উপস্থিত থাকে ধাতুর সক্রিয়তা শ্রেণীতে। নেক্সট দেখি, বলে দিয়েছে 220 ভোল্ট 100 ওয়াট বাতির রোধ কত? কিরকম ভাবে বার করতে হয়? তোকে আমি বলেছিলাম তিনটে ফর্মুলা আছে, P = VI, P = V²/R, সব সুপারমকে শিখিয়েছি। P = I²R, মানে আমি বলবো চারটে, এই নিয়ে 4 নম্বর সুপারমক হচ্ছে। অনেক টাইপের প্রশ্ন ডিসকাস করেছি, আমার কোন সুপারমকের প্রশ্ন একটা অপরটার সাথে মেলে না ভাই, এটাই সব থেকে বড় অ্যাডভান্টেজ। এবার একটুখানি মন দিয়ে শোন, আমি যা তা করে ওই ক্যামেরা দাঁড় করিয়ে ভিডিও করতে লেগে যাই না ভাই। প্রপার রিসার্চ করে, প্রপার কোয়েশ্চেন সেট আমি নিজে তৈরি করে তবে রিসার্চে বসি, তবে গিয়ে প্রশ্নের উত্তর বানিয়ে তবে একদম ভিডিও করতে নামি। চলো এদিকে দেখো, এই P = V²/R দেখতে পাচ্ছ তো? এটা দিয়েই হবে, কারণ এই যে ভি এর ভ্যালুটা এখানটা দিয়ে দিয়েছে, এই যে ওয়াটের ভ্যালুটা, পাওয়ারের ভ্যালুটা দিয়ে দিয়েছে, আমাকে রোধ বার করতে বলেছে, তাহলে এটাই একমাত্র সমীকরণ যেটা দিয়ে হবে। দেখো, পি এর ভ্যালু আমি কত দেখতে পাচ্ছি? 100 ওয়াট দেখতে পাচ্ছি। এই যে V² এর জায়গার মধ্যে আমি কি বসাবো? 220² মানে 220 × 220 আমাকে বার করতে হবে রোধের ভ্যালু। তাহলে আর এর ভ্যালুটা কত দাঁড়িয়ে যাবে ভাই? 220 × 220 / 100। তাহলে হয়ে গেল, দেখ দুটো দুটো করে শূন্য উড়ে গেল, 22 × 22 484। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, চলো, আমার এই ভিডিওটাও করার খুব ইচ্ছা ছিল না, কিন্তু তোরা এত করে বলছিস সেই জন্য করে দিচ্ছি। দেখ 50 নম্বর প্রশ্ন, হ্যাঁ, বাড়ির তড়িৎ বর্তনীতে মেন ফিউজটি কোথায় যুক্ত থাকে? লাইভ তারে যুক্ত থাকে ভাই। অপশন নাম্বার বি। দেখি শেষ হয়ে যাওয়ার কথা, আচ্ছা এখনো আছে। 12.046 × 10⁻23 টি নাইট্রোজেন অণুর ভর কত? মনে রাখ কথাটা, এই যে 12.046 10⁻23 যে বলে দিয়েছে, এটা মানে কত মোলকে বোঝাচ্ছে? 2 মোলকে বোঝাচ্ছে, কারণ 1 মোল হলে অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.023 10⁻23, তার ডবল আছে, মানে 1 মোলের ডবল মানে কত? 2 মোল আছে। তাহলে বল, যদি আমি 1 মোল নিতাম,
1 মোল N2 যদি নিতাম তাহলে তার ভরটা তার আণবিক ভর হতো, মানে N2 এর আণবিক ভর কত, 14 গুণ 2 28 গ্রাম হতো। তাহলে 1 মোলের ভর যদি 28 গ্রাম হয়, এত সংখ্যক অণু মানে 2 মোল, তাহলে 28 গুণ 2, তাহলে 28 গুণ 2 করবো মানে কত হয়ে যাবে বল, 56 হয়ে যাবে। অপশন নাম্বার বি, 56 গ্রাম ইজ দ্য কারেক্ট অপশন। চলো নেক্সট। মানুষের চোখের দীর্ঘদৃষ্টি প্রতিকারের জন্য, দীর্ঘদৃষ্টি তো হাইপারমেট্রোপিয়া, তো উত্তল লেন্স ব্যবহার করা হয়, এই যে অপশন নাম্বার বি উত্তল লেন্স। চলো ওকে, ফাইনালি আমাদের এমসিকিউ সব ডান। এবার আমরা শুরু করব ভিএসএকিউ টাইপ প্রশ্ন। ভিএসএকিউটা শেষ করলে এমসিকিউ কতগুলো করলাম আমরা, এমসিকিউ আমরা করলাম হচ্ছে 52 খানা। এবার ভিএসএকিউ করব 50টা, তাহলে 102 খানা প্রশ্ন হয়ে যাবে। তাহলে ব্যাস আমাদের 100+ কোয়েশ্চেনের যে প্রমিসটা ছিল আজকে সেটা কিন্তু মিটিয়ে দিতে পেরেছি। ঠিক আছে, চল আর সময় না নষ্ট করে শুরু করা যাক ভিএসএকিউ টাইপ প্রশ্ন। প্রথম প্রশ্নটা দেখা যাক কি বলে দিয়েছে। কঠিন তাপ পরিবাহীর দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। খুব কমন একটা প্রশ্ন, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। তোরা প্রত্যেকে এটা কিন্তু জানিস। একটা কথা মন দিয়ে শুনে রাখ, এই পুরো সম্পর্কটাকেই আরো একরকম ভাবে পরীক্ষাতে জিজ্ঞাসা করে। কিরকম ভাবে, 3 আর 2 এর লসাগু কত, 6, প্রত্যেকটাকে 6 দিয়ে গুণ করে দে, তাহলে হয়ে গেল 6 আলফা ইকুয়াল টু 6 বিটা বাই 2 ইকুয়াল টু 6 গামা বাই 3। তাহলে এখান থেকে হয়ে গেল 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা। এই আরেকটা রূপও কিন্তু জিজ্ঞাসা করে থাকে মাঝে মাঝে। এমনিতে সুপার মক দিয়ে বিভিন্ন টাইপের এই ধরনের প্রশ্ন আমি কিন্তু ডিসকাস করে দিয়েছি। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলে দিয়েছে দিনের বেলায় আকাশকে নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য, বিক্ষেপণ বা স্ক্যাটারিং ধর্মের জন্য। নেক্সট, বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট এবং হিটারের ফিলামেন্টে কি কি ধাতু দিয়ে তৈরি করা হয়। খুব মন দিয়ে শুনবে আমার কথা। এই যে বৈদ্যুতিক বাতি আছে এর ফিলামেন্টটা তৈরি করা হয় উলফ্রেমাইট নামক একটা সংকর ধাতু দিয়ে। দাদা উলফ্রেমাইটের মধ্যে কি কি থাকে, থাকে আয়রন, থাকে টাংস্টেন, আর থাকে ম্যাঙ্গানিজ। আর মনে রাখবি হিটারের যে তার হয় সেটা হচ্ছে নাইক্রোম তার। এই যে নাইক্রোম তার আছে সেটা নিয়ে আমি অলরেডি প্রশ্ন আগে করিয়েছি। নাইক্রোম তারের মধ্যে দেখ নিকেল থাকে, ক্রোম মানে ক্রোমিয়াম থাকে এবং তার সাথে আয়রন থাকে। এই হচ্ছে এদের উপাদান। খুব ভালো করে পড়ে যাবি, পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। চল দেখি পরেরটা। একটি পরিবাহী তারকে দুভাঁজ করলে, পাক দিলে রোধাঙ্কের কি পরিবর্তন হবে? কিচ্ছু হবে না। রোধাঙ্ক নির্ভর করে উপাদানের উপরে। উপাদান যদি ঠিক থাকে রোধাঙ্ক ঠিক থাকবে। উপাদানের কি কোনো চেঞ্জ হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। পাক দিলে কি সোনার তার হিরে হয়ে যায়? হয়তো না ভাই। তার মানে রোধাঙ্কের কোনো পরিবর্তনই হবে না। চলো নেক্সট। আলফা বিটা গামা রশ্মিকে গ্যাসকে আয়নিত করার ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। মনে রাখবে আলফা রশ্মির অনেকটা হিউজ, একটুখানি আলফা রশ্মির যে কণাগুলো হয় সেগুলো বড় আকৃতির হয়, সেই জন্য গ্যাসকে আয়নিত করার ক্ষমতাটা বেশি হয়। কার ক্ষেত্রে সবচেয়ে কম? গামার ক্ষেত্রে সবচেয়ে কম, তার থেকে বেশি বিটা, সব থেকে বেশি আলফা। ভেদন ক্ষমতা বললে সিরিজটা উল্টে যেত। নেক্সট, অ্যানোড মানে কি কি ধাতব উপাদান পাওয়া যায়? সোনা পাওয়া যায়, রূপো পাওয়া যায়, প্ল্যাটিনাম পাওয়া যায়। নেক্সট, কপার ধাতুর বিশোধনের জন্য অ্যানোড রূপে কাকে ব্যবহার করা হয়? মনে রাখবে অ্যানোড রূপে ব্যবহার করা হয় অশুদ্ধ কপারকে, যাতে অ্যানোডটাই তো মেনলি ক্ষয়প্রাপ্ত হয় রে ভাই। অ্যানোড থেকেই তো জারণ বিক্রিয়ার মাধ্যমে ক্যাটায়ন রূপে ওগুলো বেরিয়ে যায় এবং সেই ক্যাটায়ন গুলো ক্যাথোডের মধ্যে গিয়ে 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 জমে। এটাই তো তড়িৎ বিশ্লেষণের ওই 15 মিনিট ধামাকা কনসেপ্ট ভিডিওটার মধ্যে শিখিয়েছিলাম। তাহলে অ্যানোড রূপে সবসময় ব্যবহার করা হবে অশুদ্ধ কপারকে। এটাকেই ব্লিস্টার কপার বলা হয়ে থাকে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় দেখ, অ্যানোড রূপে ব্যবহার করা হয় বলেই তো অ্যানোডের তলায় ওই মাঠগুলো পাওয়া যায়, তাই না? ওটাকেই তো অ্যানোড মাঠ বলে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া অ্যালুমিনিয়াম নিষ্কাশনে অ্যানোডে কি উৎপন্ন হয়? ভাই অ্যানোডের দিকে যায় কে? অ্যানায়ন যায়। আজকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় অ্যালুমিনাকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হয়, তার মধ্যে ক্রায়োলাইট এবং ফ্লুসপার মিশিয়ে। কিন্তু ওইগুলো তো শুধু সহায়ক, আসলটাকে অ্যালুমিনা। খেয়াল করে দেখো, অ্যালুমিনা যদি বিয়োজিত হয়ে যায় তাহলে 2Al3+ উৎপন্ন করে আর 3O2- উৎপন্ন করে। এই যে অ্যানায়নটা আছে সেই তো যাবে অ্যানোডের দিকে। তাহলে অ্যানোডের মধ্যে গিয়ে সে কি উৎপন্ন করবে? অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে অ্যানোডের মধ্যে কি উৎপন্ন হচ্ছে? অক্সিজেন গ্যাস। নেক্সট, আচ্ছা বলে দিয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুনের মিশ্রণে কোন গ্যাস উৎপন্ন হয়? ভাই চেনা চেনা লাগছে। অ্যামোনিয়াম ক্লোরাইড, কলির কেষ্ট চুন,
শিখিয়েছিলাম অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের পদ্ধতি তো রে এগুলো। আমাদের 15 মিনিট ধামাকায় একটা সব কটা প্রস্তুতি নিয়ে ভিডিও করেছি, পারলে দেখে নিস ওটা। চল দেখা যাক পরেরটা। আর অ্যামোনিয়ার তো ওয়ান শট অলরেডি ছবি টবি সমেত দেওয়া একদম। নেক্সট, H2S ব্যতীত আর কোন গ্যাস কিপ যন্ত্রে প্রস্তুত করা যাবে? মনে রাখবে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে প্রস্তুত করা যায়। ওকে চলো। শূন্য মাধ্যমের তাপীয় রোধের মান কত? অসীম হয়। অনেকেই এই উত্তরটা জানতিস না। নেক্সট, আদর্শ অ্যামিটারের রোধ কত হওয়া উচিত? ভাই অ্যামিটার তো তড়িৎ প্রবাহকে পরিমাপ করে, তাহলে তার রোধ শূন্য হওয়া উচিত। চলো নেক্সট, ইউরেনিয়াম খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? হিলিয়াম পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে মনে রাখবে এটা। নেক্সট, প্রত্যেকটা যে কটা প্রশ্ন করাচ্ছি ভাই প্রত্যেকটা টপ লেভেল প্রশ্ন। Cu2+ এবং H+ আয়নের মধ্যে ক্যাথোডে আধান, আচ্ছা ক্যাথনে আধান মুক্ত হওয়ার প্রবণতা কার বেশি? মানে মোদ্দা কথা এই দুটো আয়নের মধ্যে কার ক্যাথোডের দিকে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি? মন দিয়ে শোন। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেন ওপরে থাকে, কপার নিচে থাকে। বুঝে গেছিস? যারা বোঝার, যারা বুঝিসনি ধাতুবিদ্যা দেখ এক্ষুনি। 1 ঘন্টায় গল্প শেষ। পরীক্ষা ভালো হতে চাইলে ধাতুবিদ্যা দেখে যাবি। মন দিয়ে শোন, যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ওপরের দিকে থাকে তার তড়িৎ ধনাত্মকতা বেশি, তার ইগো বেশি। সে বলবে আমি তো তড়িৎ ধনাত্মক, আমি কেন ক্যাথোডের দিকে গিয়ে আমার তড়িৎ ধনাত্মকতাটাকে নষ্ট করতে যাব? ওই জন্য সে যায় না। যায়টাকে যে নিচে থাকে, তাহলে কপারের কিন্তু ক্যাথোডের মধ্যে গিয়ে মুক্ত হওয়ার প্রবণতাটা বেশি থাকে। এই জন্য অ্যান্সার হয়ে যাবে Cu2+। গল্প শেষ। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতু কোনটা? সোডিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে। যা লিখবি লিখে দে। চল নেক্সট, ওলিয়ামের সংকেত লেখো। ওলিয়াম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড, H2S2O7 হয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখি, ধুমায়মান সালফিউরিক অ্যাসিডও বলে অনেকে। নেক্সট, নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কোন বর্ণ উৎপন্ন হয়? বাদামি বা তামাটে বর্ণ। নেক্সট, উত্তল লেন্সের সামনে কোনো একটা বস্তুকে F আর 2F এর মধ্যে রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হবে? আমি এই জিনিসটা পুরো একদম প্রপারলি শেখাবো, যখন শেখাবো এই জিনিসগুলো মন দিয়ে শোনো। এগুলো এক একটা টেকনিক আছে। যেমন ধরো এই আজকে একটা উত্তল লেন্স, একদম এদিকে একটা ইনফিনিটি পজিশন, এদিকে একটা ইনফিনিটি পজিশন। এই হচ্ছে F, এই হচ্ছে একটা F, এই হচ্ছে একটা 2F, এই হচ্ছে একটা 2F। খেয়াল করে দেখিস, তোকে বলে দিয়েছে কোথায় রাখতে হবে, F আর 2F এর মধ্যে রাখতে হবে। মন দিয়ে শোন। আমরা যদি অসীমে বস্তু রাখি, এটা দেখবি অবতল দর্পণের সেই ওই ভিডিওটার মধ্যেও করিয়েছি আলোর ফার্স্ট পার্টে। অসীমে যদি বস্তু রাখি তার প্রতিবিম্ব ফোকাসে হবে এবং প্রতিবিম্বটা অনেক ছোট হবে বস্তুর তুলনায়। এবার যত এদিকে এগিয়ে আসবো প্রতিবিম্ব এক ধাপ করে পেছাবে এবং প্রতিবিম্বটা আস্তে আস্তে বড় হতে থাকবে। মনে রাখ, যখন 2F এর মধ্যে বস্তু রাখা হয় তখন তার প্রতিবিম্ব 2F এ হয়। তুই খেয়াল কর, এদিক থেকে প্রতিবিম্বটা ছোট ছিল, 2F এর মধ্যে গিয়ে সমান হলো, তাহলে এবার যেতে গেলে বড় হয়ে যাবে। খেয়াল করে দেখো, আমরা এদিক থেকে এগিয়ে 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 বস্তুটা কোথায় রাখলাম? 2F এ। আমাকে কোথায় রাখতে বলেছে? F 2F এর মাঝে। তাহলে F 2F এর মাঝে যখনই বস্তু রাখবো, ওর যে প্রতিবিম্বটা সেটা 2F আর অসীমের মধ্যখানে চলে যাবে। যারা যারা জানিস তারা জানিস, যারা জানিস না ওয়েট করে, পরেই যখন শেখাবো জেনে যাবি। আর না হলে তো তোদের কাছে ওই ব্যাচটার অ্যাক্সেস তো থাকবেই ভাই। যারা যারা ব্যাচ নেবে একদম পরিষ্কার ম্যাজিক নাম্বার শেখাবো ওদেরকে। এটা একটা টেকনিক আছে, ম্যাজিক নাম্বার। ওই ম্যাজিক নাম্বার শিখে দিলে জলের মতো করে দিবে এই প্রশ্নগুলো। খেয়াল রাখ, যখনই F2, তাই 2F এ থাকলে 2F এ হবে। যখনই 2F থেকে আরো এক ধাপ এগিয়ে আনবো, F 2F এর মাঝে যখন রাখবো, তাহলে প্রতিবিম্বটাও 2F থেকে এক ধাপ পিছিয়ে যাবে, নিয়ে কোথায় চলে যাবে বল? 2F আর অসীমের মাঝে চলে যাবে। উল্টো হবে, 2F আর অসীমের মাঝে চলে যাবে। এবার তুই আমাকে একটা কথা বল ভাই, মন দিয়ে বলবি, হ্যাঁ? 2F এ রাখলে যখন 2F এ হচ্ছিল, ছোট থেকে 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 একসময় সমান হলো, কিন্তু যখনই আমি এক ধাপ এগোবো সমান থেকে কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। তার মানে বুঝতে পারছিস, অবশীর্ষ হবে, সদ হবে, বিবর্ধিত হবে। এটাই হচ্ছে প্রকৃতি। ঠিক আছে, চলো আশা করতে পারি নলেজটা প্রত্যেকের কাছে ক্লিয়ার থাকতে হবে ভাই। নলেজ যদি ক্লিয়ার না থাকে তুমি এসব অ্যান্সার করতে পারবে না। চলো নেক্সট, 220 ভোল্ট 100 ওয়াট রেটিং যুক্ত বাতি বলতে কি বোঝো? আরে ভাই 100 ওয়াটকে তোকে আগে ভেঙে লিখতে হবে। 100 ওয়াটকে লেখা যায় 100 জুল বাই 1 সেকেন্ড। দেখ এরকম ভাবে বলতে হয় যে কোনো একটা বাতিকে যদি 200 ভোল্ট বিভব প্রভেদের লাইনের মধ্যে যুক্ত করে দেওয়া হয়, তাহলে সেটা প্রতি সেকেন্ডে 100 জুল হারে তড়িৎ শক্তি অপচয় করবে এবং সেই সময় বাতিটি সর্বাধিক উজ্জ্বল ভাবে জ্বলবে। এটাই হচ্ছে এর মানে। নেক্সট,
রোধাঙ্কের এসআই একক লেখো। দেখ আমরা প্রত্যেকে জানি রোধ ইকুয়াল টু রোধাঙ্ক ইন্টু এল বাই এ, তাই তো রে ভাই? তাহলে সেখান থেকে রোধাঙ্কের ভ্যালুটা বার কর, আর ইন্টু এ ডিভাইডেড বাই এল। আর এর একক কি ভাই? ওহম। এর একক কি ভাই? মিটার স্কোয়ার। এসআই তো, হ্যাঁ মিটার স্কোয়ার। এল এর একক কি ভাই? মিটার। মিটার দিয়ে মিটার স্কোয়ার কাটলো, হয়ে গেল কি এসআই পদ্ধতির একক ওহম ইন্টু মিটার। গল্প শেষ। রোধাঙ্কের এসআই একক। নেক্সট বলছে একটা ধাতব বস্তুর উপর সিলভারের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করতে হয়? সিলভারের প্রলেপ দেওয়ার জন্য পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডের জলীয় দ্রবণ ইউজ করতে হয়। কে AgCN এর হোল টুয়াইস পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডের জলীয় দ্রবণ। নেক্সট সোডামাইডের সংকেত লেখো। সোডামাইড হচ্ছে NaNH2। প্রত্যেকটা প্রশ্ন টপ লেভেল প্রশ্ন। সোডামাইডের মাধ্যমে প্রমাণ করা যায় অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলে দিয়েছে Na+ এবং H+ আয়ন দুটির মধ্যে কোনটি আগে ক্যাথোডে মুক্ত হবে? সোডিয়াম তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের থেকে অনেকটা উপরে থাকে, ফলে সোডিয়ামের ইগো বেশি, তড়িৎ ধনাত্মকতা বেশি, সেই কারণে সোডিয়াম চাইবে না ক্যাথোডের দিকে যেতে। কাকে যেতে হবে? হাইড্রোজেনকে যেতে হবে। ওই জন্য H+ আগে মুক্ত হবে। এই জন্যই তো সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ নিলে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়, কারণ ওখানে H+ ক্যাটায়ন থাকে, তাই না? সব শিখিয়ে দিয়েছি ভাই। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ বিশ্লেষণের সময় প্রথমে ব্যাটারি দিয়ে কারেন্ট সাপ্লাই করতে হয়, তার ফলে তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। লাইকার অ্যামোনিয়াতে অ্যামোনিয়া কত শতাংশ থাকে? ভাই সবাই জানে সেটা 35% থাকে। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলে দিয়েছে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় কোন তেজস্ক্রিয় আইসোটোপ? কোবাল্ট-60 ইউজ করা হয় ভাই। নেক্সট প্রশ্ন বলে দিয়েছে এফ ফোকাস দৈর্ঘ্যের কোন অবতল দর্পণ থেকে কত দূরে একটি বস্তুকে রাখলে বিবর্ধন যুক্ত সদ্বিম্ব গঠিত হবে? ভাই আমি তোকে একটা কথা বলছি শোন, এই যে পুরো প্রশ্নটা পুরো হুবহু প্রসেস সমেত আমার আলোর যে ওয়ান শট রিভিশন দর্পণের পাঠটা করিয়েছি সেখানে করিয়ে দিয়েছি অলরেডি। সেই জায়গাটা থেকে ফলো করে এইটার অ্যান্সারটা আমাকে নিচে কমেন্ট সেকশনের মধ্যে লিখে জানাবে যাদের আলো আছে তারা। ঠিক আছে, চলো নেক্সট। বলে দিয়েছে কোন পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় স্থির রেখে প্রবাহ মাত্রাটাকে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, হেভি প্রশ্ন। আগের দিন সুপারমক 3 তে যেরকম একটা প্রশ্ন করিয়েছিলাম, এই জুলের সূত্র দিয়ে পুরো ভরে ভরে অঙ্ক করিয়ে দিয়েছি ভাই। দেখ মন দিয়ে, এই অঙ্কটা ভালো অঙ্ক বলে করিয়ে দিচ্ছি, সেহেতু সবার চলতড়িৎ আছে। বলে দিয়েছে কোন পরিবাহীর রোধ আর তড়িৎ প্রবাহের সময়টাকে স্থির রাখা হয়েছে, শুধুমাত্র চেঞ্জ কোনটা হচ্ছে? প্রবাহ মাত্রাটা চেঞ্জ হচ্ছে। বল উৎপন্ন তাপ H1 থেকে H2 হচ্ছে কিসের জন্য? প্রবাহ মাত্রা চেঞ্জের জন্য। H1 এর ভ্যালুটা সবকিছু এসআই পদ্ধতিতে বলে নিচে যেটা বসাচ্ছি না, যে এর ভ্যালুটা 1 হয়ে যায়। যারা সুপারমক রেগুলারলি দেখেছে তারা অনেক কিছু শিখে গেছে। I1 স্কোয়ার R ইন্টু টি হয়ে গেল। আবার H2 এর ভ্যালুটা কি হয়ে যাবে দাদা? H2 এর ভ্যালুটা হয়ে যাবে I2 স্কোয়ার আর ইন্টু টি। তার কারণ হচ্ছে শুধুমাত্র আইটাই চেঞ্জ হচ্ছে, আর এর ভ্যালু আর টি এর ভ্যালুটা কিন্তু ফিক্স আছে। খেয়াল করে দেখ, আমাদের বলে দিয়েছে যে প্রবাহ মাত্রাটাকে দ্বিগুণ করা হয়েছে, তার মানে দাদা এই যে I2 এর ভ্যালুটা আছে সেটা I1 এর দ্বিগুণ, তার মানে 2 ইন্টু I1। আমি বললাম একদম। তাহলে দাদা H2 এর ভ্যালুটা দাঁড়াচ্ছে I2 স্কোয়ার ইন্টু, আচ্ছা দাদা I2 জায়গার মধ্যে বসিয়ে দিন একবারে। হ্যাঁ বসিয়ে দাও ভাই, I2 জায়গার মধ্যে বসিয়ে দাও 2I1, তার পুরোটার কি হয়ে যাবে বলো? হোল স্কোয়ার ইন্টু করে দাও আর ইন্টু টি। গল্প একবারে শেষ। দাদা এবারে কি করবো? H1 বাই H2 বার করতে বলেছে, তাই করবে। H1 বাই H2 কি করবো দাদা? I1 স্কোয়ার আছে আর টি আছে, একদম নিচে কি আছে না এই দেখো খেয়াল করে দেখো, এই যে 2 স্কোয়ার করলে 4 হবে, I1 স্কোয়ার করলে হয়ে যাবে I1 স্কোয়ার, আর টি যেমন আছে বসে যাবে। তাহলে H2 জায়গার মধ্যে কি বসাবো দাদা? 4I1 স্কোয়ার আর টি বসাবো। আমি বললাম একদম। এবার কি করবি ভাই? I1 স্কোয়ার আর টি I1 স্কোয়ার আর টি কেটে দিবি। তাহলে H1 বাই H2 এর ভ্যালু কত দাদা? 1/4। গল্প শেষ। নেক্সট প্রবলেম দেখি। বলে দিয়েছে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় ক্যাথোড আর অ্যানোডে আলাদা আলাদা ভাবে কত সংখ্যক ইলেকট্রনের আদান প্রদান ঘটে? খুব ভালো একটা প্রশ্ন। খেয়াল করে দেখ, অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় তড়িৎ বিশ্লেষ্য রূপে অ্যালুমিনাকে ইউজ করা হয় উইথ ক্রায়োলাইট এবং ফ্লুসপার। মনে রাখ, এই যে অ্যালুমিনা আছে সেটা যদি বিয়োজিত হয় তাহলে উৎপন্ন কি করবে? 2Al3 প্লাস প্লাস 3O2 মাইনাস। খেয়াল করো, এই যে 2Al3 প্লাস আছে এটা যাবে ক্যাথোডে, তাহলে ক্যাথোডের রিঅ্যাকশনটা কি হবে? 2Al3 প্লাস। আমি লিখে
এবার বলো অ্যানোডের মধ্যে কি যাবে? অ্যানোডের মধ্যে যাবে হচ্ছে 3O2-। তুই আমাকে একটা কথা বল ভাই, এই যে একটা অ্যালুমিনিয়াম যদি থাকতো, দুইটাকে ভুলে যা, যদি একটা অ্যালুমিনিয়াম থাকতো তার মধ্যে কতগুলো ইলেকট্রনের ঘাটতি আছে? তুই বলবি দাদা 3+ মানে 3টে ইলেকট্রন ঘাটতি আছে। যদি দুটো অ্যালুমিনিয়াম থাকে তাহলে কতগুলো ইলেকট্রনের ঘাটতি আছে? 6টা। তাহলে 6টা ইলেকট্রনকে দিয়ে দে না, তাহলে কি হয়ে গেল? দুটো অ্যালুমিনিয়াম তৈরি হয়ে গেল। খেয়াল করে দেখ, যদি অ্যানোডের কথা বলি, উত্তর অলরেডি চলে আসছে, অ্যান্সার হয়ে যাবে 6। যদি অ্যানোডের কথা বলি, দেখ অ্যানোডের একটা যদি অক্সিজেন থাকতো তাহলে কটা ইলেকট্রন বেশি? দুটো। 3টে অক্সিজেন আছে, কটা ইলেকট্রন বেশি? 6টা। তো 6টা ইলেকট্রন ছেড়ে দে। যখনই তুই ছেড়ে দিলি কি হয়ে গেল বল? 3টে অক্সিজেন তৈরি হয়ে গেল। এই যে 3টে অক্সিজেন আরো 3টে অক্সিজেনের সঙ্গে জুড়বে, জুড়ে কি করবে বল? 3O2 তৈরি করবে। গল্প সেটা নয়, গল্প হচ্ছে ইন্ডিভিজুয়ালি কত করে ইলেকট্রনের আদান প্রদান করছে, 6টা করে ইলেকট্রনের। গল্প শেষ। নেক্সট, নাইট্রোজেন গঠিত একটা জৈব এবং একটা অজৈব সারের নাম লিখতে বলেছে। অজৈব সারটার নাম হয়ে যাবে অ্যামোনিয়াম ফসফেট। আর অন্যান্য তুই চাইলে লিখতেই পারিস, আমি যেটা মনে এলো সেটা লিখে দিলাম, অ্যামোনিয়াম ফসফেট হয়ে গেল। আর জৈব সারের নাম কি হয়ে যাবে ভাই তোদের প্রত্যেকের? ইউরিয়া, NH2CO NH2। এই ইউরিয়া তৈরির সহজ পদ্ধতি শিখিয়ে দিয়েছি অ্যামোনিয়ার 1 শট রিভিশন আর 15 মিনিটসের ওই প্রস্তুতির ভিডিওটা চাইলে দেখে নে, এখনো সময় আছে। লাভলাং পদ্ধতিতে পরীক্ষাগারে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়? HCl প্রস্তুত করা হয়। নেক্সট, 60 ওয়াট 100 ওয়াট মারাত্মক প্রশ্ন। 60 ওয়াট 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি বাল্ব একই বিভব প্রভেদে সমান্তরালভাবে যুক্ত করা হয়েছে। কিভাবে? সমান্তরালভাবে। কোথায়? একই বিভব প্রভেদে। মনে রাখ, এই ধরনের অঙ্ক কোথায় কোনটা উজ্জ্বল ভাবে জ্বলবে, এই অঙ্ক আমি অলরেডি করিয়ে দিয়েছি চলতরিতের অঙ্কের সিরিজ। দেখবি আমার চ্যানেলের মধ্যে যাবি, প্লেলিস্ট বলে একটা জায়গা আছে, সেখানে গিয়ে চেক করবি, দেখবি ভৌত বিজ্ঞানের অঙ্কের প্রস্তুতি বলে একটা জায়গা করা আছে। দুটো ভিডিও দেওয়া আছে, দুটো করে যাবি, কাঁপিয়ে দিবি। দুটো অঙ্কের ভিডিও করে যাবি, কেঁপে যাবে অঙ্ক পুরো। এবং এই যে ধামাকা ব্যাচটা আমি শুরু করছি, সেখানে অঙ্ক একদম গোড়া থেকে শেখাবো। ওগুলো তো অঙ্কের অ্যাডভান্স ভিডিও দেওয়া, এবার গোড়া থেকে শেখাবো। খেলা হবে ভাই, বড় ধামাকা হবে। আর ধামাকা যারা চুরি করছে, চুরি করো, কিন্তু ধামাকাটা করে দেখাও। ওই একটা করে সাজেশন ভিডিও নিয়ে চলে এসে কোনোদিন কিছু হয় না। সাজেশন দিয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল করা যায় না। সেকালে প্রস্তুতি করাও, সেকালে প্রিপারেশন শেখাও। সাজেশন সব সময় দিয়ে দিয়ে শুধু ভিউজ আনা যায়, ভবিষ্যৎ তৈরি করা যায় না। এদিকে দেখ, বলে দিয়ে 60 ওয়াট 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি বাল্ব আছে, ভালো করে মন দিয়ে শুনবে। দুরকম কেস হয় ভাই, তোকে আমি আপাতত শর্টে শেখাচ্ছি, পরে যখন অঙ্ক গোড়া থেকে শেখাবো, বড় করে শেখাবো। মনে রাখবি, যদি আজকে বলতো শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে H প্রপোর্শনাল টু R হয়। দাদা H কি? উৎপন্ন তাপ। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে মনে রাখবে H প্রপোর্শনাল টু 1/R হয়। এবার তুই বলবি দাদা H এর প্রসঙ্গটা এলো কেন? আমি তোকে বলছি শোন। ধর আগেকার দিনের যে বাল্ব গুলো বা লাইট গুলো দেখেছিস, ভেতরে একটা লোহার রড টাইপের দেওয়া থাকতো, সেটা যত উজ্জ্বল ভাবে জ্বলতো, যত তাপ উৎপন্ন হতো তত জ্বলতো। তার মানে যত তাপ উৎপন্ন হবে তত উজ্জ্বলতা বাড়বে, এটাই হচ্ছে সব থেকে বড় প্রসঙ্গ। এইটুকু তোকে জানতে হবে। তার মানে দাদা উৎপন্ন তাপ H এর ভ্যালু যদি বাড়ে তাহলে উজ্জ্বলতাও বাড়বে। আমি বললাম একদম। এবার মনে রাখ, কিরকম ভাবে যুক্ত করা হয়েছে তার উপরে H এর ভ্যালুটা ডিপেন্ড করে। যদি শ্রেণী সমবায় যুক্ত থাকে তাহলে H প্রপোর্শনাল টু R হয়। তারা শাঁখ বাজছে, পুজো হচ্ছে ভগবানের। এটাকে আমি এডিট করব না, ঠিক আছে? একটু দাঁড়িয়ে যা, দাঁড়া 1 মিনিট। কেন আমাদের বাঙালির নিয়ম অনুসারে শাঁখ বাজার পর ঘন্টা বাজাতে হয়, বাজছে। একটু দাঁড়িয়ে যা, একটু ব্রেক পেয়ে গেলাম। চলো শুরু করি তাহলে। কি বলে দিয়েছে, আমি এটাকে এডিট করবো না কিন্তু, হ্যাঁ একদম র দিয়ে দেবো। চলো এদিকে মন দিয়ে দেখো। আমরা প্রত্যেকে জানি যদি শ্রেণী সমবায় যুক্ত করি তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে উৎপন্ন তাপটা রোধের সাথে সমানুপাতে থাকে। যদি সমান্তরাল সমবায় যুক্ত করি তাহলে উৎপন্ন তাপটা রোধের সাথে ব্যস্তানুপাতে থাকে। এগুলোই শেখাবো গোড়া থেকে জায়গাগুলোর মধ্যে। খেয়াল করে দেখ প্রত্যেকে। তার মানে আমাদেরকে সবার প্রথমে এখানে কি বার করতে হবে? দুটো রোধ বার করতে হবে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি P1 ইকুয়াল টু V1 স্কোয়ার ডিভাইডেড বাই R। কেন দাদা R1 কেন ধরলে না? কারণ বলে দিয়েছে তো যে ও আচ্ছা একই বিভব প্রভেদের মধ্যে বলে দিয়েছে তোমাকে রোধ গুলোর ভ্যালু বার করতে হবে। তাহলে একই বিভব প্রভেদ যখন V এর ভ্যালুটাকে জাস্ট V ধরবো, দুটোর ক্ষেত্রে বিভব প্রভেদ সেম হবে, দুটোর ক্ষেত্রে V ধরে নিচ্ছি, ওই জন্য V1 V2 ধরার দরকার
করলো না। তাহলে প্রথম ক্ষেত্রে আর রোধটাকে R1 ধরি, আর পরের ক্ষেত্রে রোধটাকে R2 ধরবো। তাহলে P2 ইকুয়াল টু V2 স্কোয়ার না লিখে শুধুমাত্র লিখলাম V স্কোয়ার, যেহেতু বিভব প্রভেদ সেম, আর নিচে আমি করে দিলাম R2। গল্প শেষ। খেয়াল করে দেখো, এখান থেকে আমাদেরকে বার করতে হবে R1, এই জন্য করে দিলাম V স্কোয়ার ডিভাইডেড বাই P1। এখান থেকে করতে হবে আমাদের R2, সেই কারণে করে দিলাম V স্কোয়ার ডিভাইডেড বাই P2। এবার একটুখানি খেয়াল করে দেখ প্রত্যেকে, R1 এর ভ্যালুটা বার করবো কি করে? V এর ভ্যালুটা কি দিয়ে দিয়েছে? কোথাও দেয়নি, একই বিভব প্রভেদ, শুধুমাত্র বলে দিয়েছে। আমি বললাম ওয়েল এন্ড ফাইন, ভেরি গুড, V স্কোয়ারই রেখে দিলাম। এর ভ্যালুটা 60 ওয়াট, তো 60 বসিয়ে দিচ্ছি। নেক্সট R2টা কি হবে দাদা? আমি বললাম দেখ ভাই, V স্কোয়ার বসিয়ে দিই। নিচে কি আছে? P2 কত ভাই? 100 ওয়াট, তাহলে নিচে আমি বসিয়ে দিলাম 100। গল্প শেষ। এইবার একটুখানি মন দিয়ে শেখো, ভালো করে মন দিয়ে শিখবে। হ্যাঁ, ধরো আমি তোমাকে বললাম আজকে ধরো 100 ইকুয়াল টু 200 ডিভাইডেড বাই 2 আছে। এবার তুই আমাকে একটা কথা বল ভাই, ধর আমি ওপরেরটাকে সেম রেখেছি, এই লবটাকে ধর আমি সেম রাখছি, সেম রেখে যদি আমি হরের ভ্যালুটাকে বাড়িয়ে দিই, ধর আজকে 2 আছে, এখানে আমি 10 করে দিলাম বাড়িয়ে, তাহলে ওভারঅল রেজাল্টটা কি হবে? কমে যাবে, কারণ ওপরেরটা যদি স্থির থাকে তাহলে এই রেজাল্ট আর নিচেরটার মধ্যে ব্যস্ত সম্পর্ক, নিচেরটা যদি বাড়াই তাহলে রেজাল্ট কমে যায়। নিচেরটা বাড়িয়ে 10 করলাম, তাহলে রেজাল্টটা দেখ কমে 20 হয়ে গেল। খেয়াল করতে পারছিস? তাহলে এখানেও দাদা পুরো সেম কেস ঘটবে। আমি বললাম কি কেস ঘটবে ভাই? দেখো একটুখানি মন দিয়ে, এখানে এই R1 আর R2 বার করার সময় ওপরের লবের ভ্যালুটা দেখো দু জায়গাতেই V স্কোয়ার আছে, শুধুমাত্র এখানে 60 আছে, এখানে 100 আছে। কার ক্ষেত্রে হরের ভ্যালুটা বেশি? আমি বললাম দ্বিতীয় ক্ষেত্রে হরের ভ্যালুটা বেশি। তাহলে হরের ভ্যালু যদি বেশি হয় তাহলে ওভারঅল রেজাল্টটা কম হবে। তার মানে কে বেশি? R1 বেশি অ্যাজ কম্পেয়ার টু R2। এটাই হচ্ছে নলেজ, এটাই নলেজ, যে হরের ভ্যালু যেখানে বেশি তার ওভারঅল রেজাল্টটা কম। এবার তুই আমাকে বল কোথায় যুক্ত হয়েছিল? সমান্তরালে। সমান্তরালে যদি যুক্ত হয়, যার রোধের ভ্যালু কম হবে তাতে উৎপন্ন তাপ বেশি হবে, কারণ রোধ আর তাপ পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে যদি রোধের ভ্যালুটা এমনি হয় R1 ইজ গ্রেটার দেন R2, তাহলে উৎপন্ন তাপের ভ্যালু কি হবে? H2 ইজ গ্রেটার দেন H1। যেহেতু R2 এর ভ্যালুটা ছোট, সেই জন্য H2 এর ভ্যালুটা বড় হবে, কারণ সমান্তরাল ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর যার উৎপন্ন তাপের পরিমাণ বেশি তার ক্ষেত্রে উজ্জ্বলতাটাও বেশি। তাহলে কোনটা উজ্জ্বল ভাবে জ্বলবে? দ্বিতীয় বাল্বটা। দ্বিতীয় বাল্বটা মানে 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন বাল্বটা। পরিষ্কার হয়ে গেল। চলো, আর যদি এই প্রশ্নটাই দিত শ্রেণী সমবায়, এখানটা একটা শব্দ যদি পাল্টে দিত তাহলেই প্রথমটা হয়ে যেত, কারণ তখন যার রোধ বেশি তার উৎপন্ন তাপ বেশি হতো। ব্যাস। নেক্সট, কালাজ্বরের ওষুধ তৈরিতে কোন নাইট্রোজেন যুক্ত জৈব যৌগ ব্যবহৃত হয়? ইউরিয়া ব্যবহৃত হয়। ওষুধটার নাম ইউরিয়া, আসতে পাবেন। নেক্সট, আদর্শ অন্তরকের ক্ষেত্রে, এই ভাই রেকর্ড হচ্ছে তো ভাই? রেকর্ড? হ্যাঁ রেকর্ড হচ্ছে। চল, কি বলে দিয়েছে? আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? ভাই অন্তরক বলে দিয়েছে বলে 0। নেক্সট, তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে পদার্থের অণুগুলির কোন স্থান পরিবর্তন হয় না? পরিবহন পদ্ধতিতে। নেক্সট, পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়? কার্বনের C14 আইসোটোপ। নেক্সট, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কি ধরনের বিক্রিয়া ঘটে? অ্যানোডে অ্যানায়ন যায়। অ্যানায়ন মানে ইলেকট্রন বেশি, বেশি মানে সে গিয়ে ছাড়বে। যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি বিক্রিয়া জারণ, তাহলে অ্যানোডে কি বিক্রিয়া জারণ। প্রসেস ভাই, টেকনোলজিয়া, ধামাকালজিয়া। চলো এদিকে দেখো, নাইট্রোলিন কি বলেছি? ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের একটা ধূসর বাদামি মিশ্রণকে নাইট্রোলিন বলে। এটা তৈরি করতে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড লাগে। এটা জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। একটা প্রশ্ন বাইরে থেকে আসবে না। ফ্লেমিং এর বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। এই তো সব কটা 90। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, কোনটা চৌম্বক ক্ষেত্র? এইটা। তড়িৎ ক্ষেত্র কোনটা? এইটা। আর পরিবাহীর গতি কোনটা? এইটা। ঠিক আছে। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কি ধরনের বিক্রিয়া ঘটে? ক্যাথোডে যায় কি? ক্যাটায়ন যায়। ক্যাটায়ন গিয়ে কি করে? ইলেকট্রন নেয়। ইলেকট্রন যদি নেয় তাহলে কি বিক্রিয়া? বিজারণ। গল্প শেষ। নেক্সট, 10 ওহম মানে 4টি রোধে, এই আমি করবো না। এই তুল্য রোধ বার করতে নিচে কমেন্ট কর। বার্লোর চক্রের রেফটা দিতে ভুলে গেছি কেন ভাই? কার্যনীতি কোন নীতির উপর প্রতিষ্ঠিত? ফ্লেমিং এর বামহস্ত নিয়মের উপর। চলো নেক্সট, নিউক্লিয়ার চুল্লিতে কোন ধরনের বিক্রিয়া ঘটে? নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটে ভাই, বিভাজন বিক্রিয়া ঘটে। নেক্সট, 12 গ্রাম কার্বনের সম্পূর্ণ দহনে কত ভরের গ্যাস উৎপন্ন? এগুলো তো প্রচুর করালাম ভাই। নিচে কমেন্ট করতো, কমেন্ট করে, ভিডিওটা লাইক করে। দুটি 4 ওহম রোধের তারকে
আচ্ছা কি বলে দিকে, দুটি 4 ওহম তারের রোধ 2 ওহম করবে কি করে? আচ্ছা মানে দুখানা 4 ওহমের রোধ আছে, সেটাকে 2 ওহম করবো কি করে, তাই তো? সমান্তরালে যুক্ত কর। পরিষ্কার মনে রাখবি, সমান্তরাল সমবায়েরই তুল্য রোধ মেন রোধের থেকে কম হয়। শ্রেণী সমবায় যদি যুক্ত করতাম তাহলে তুল্য রোধগুলো কিন্তু মেন রোধের থেকে বেড়ে যেত, 4 4 8 হয়ে যেত। সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধের ফর্মুলা কি হয়? R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, এই তো ফর্মুলা হয়ে যায়। তাহলে তুই খেয়াল কর R1 R2 কত হয়ে যাবে, দুটোই তো 4 ওহম বলে দিয়েছে, তাহলে 4 গুণ 4 ডিভাইডেড বাই 4 প্লাস 4, 4 গুণ 4 মানে 16, 4 প্লাস 4 মানে 8, তার মানে তুল্য রোধের ভ্যালুটা কত হয়ে গেল বল? 2 ওহম হয়ে গেল, গল্প শেষ। নেক্সট, তার মানে উত্তর কি হবে? এদেরকে সমান্তরালে যুক্ত করে দিতে হবে। নেক্সট, স্পর্শ পদ্ধতিতে অনুঘটক রূপে কাকে ব্যবহার করা হয়? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড V2O5। অনেকে প্ল্যাটিনাম লিখিস, লিখবি না, এটা লিখবি ভাই। মনে রাখবি 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে, ঠিক আছে? ভালো করে পড়বে এই প্রসেসটা, ওলিয়াম সালফান সব পড়ে যাবে। বলে দিয়েছে ক্যাথোডীয় সংরক্ষণে ক্যাথোড এবং অ্যানোড রূপে কি কি ব্যবহার করা হয়। ক্যাথোডীয় সংরক্ষণটা আগে পড়তে হবে তো, ধাতুবিদ্যাতে পুরো ছবি সমেত ডিটেলে শিখিয়ে দিয়েছি। ধর আজকে সমুদ্রের এই জাহাজ আছে, বা ধর মাটির তলার পাইপ আছে, এই প্রত্যেকটা জিনিস তো লোহা দিয়ে তৈরি, কিন্তু তার সত্ত্বেও সেগুলোর নিচে দেখ জং পড়ে না। মনে রাখ, এই যে সমুদ্রের তলদেশের এই যে এই জাহাজটা যে থাকে না, এই যে সমুদ্রের তলদেশে কোথায় থাকে ভাই? সমুদ্রের ওপরে জাহাজ থাকে। এই যে সমুদ্রের ওপরে যে জাহাজটা থাকে, জাহাজের তলদেশটা তো সমুদ্রের জলের মধ্যে থাকে। সমুদ্রের জলের মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে, মাটির তলায় প্রচুর পরিমাণে Cl-SO4 2- আয়ন থাকে, লবণ থাকে ভাই। তার ফলে লোহার মধ্যে মরচে পড়াটা ত্বরান্বিত হওয়ার কথা, কিন্তু তা সত্ত্বেও মরচে পড়ে না। তার কারণ মরচে পড়তে হলে এই যে লোহাটাকে অ্যানোড রূপে ইউজ করতে হয়। অ্যানোড রূপে ইউজ করলে লোহার কি ঘটবে? জারণ ঘটবে, কারণ অ্যানোডে যেই থাকে তার জারণ ঘটে। লোহা জারিত হয়ে Fe2+ পরিণত হলে তবেই মরচে পড়ে, মাথায় রাখবে কথাটা। মরচে তখনই পড়বে যখন লোহার জারণ ঘটবে, যখন লোহা অ্যানোডে থাকবে। কিন্তু হোয়াট ইফ আমি যদি লোহার থেকেও তড়িৎ ধনাত্মক কোনো একটা ধাতুকে নিয়ে চলে আসতে পারি? কারণ যার তড়িৎ ধনাত্মকতা বেশি, তার জারিত হওয়ার প্রবণতা বেশি, তাহলে তাকে অ্যানোডে জায়গা ছাড়তে হবে ভাই। এই জন্য এর সাথে একটা অন্তরিত পরিবাহী তারের মাধ্যমে ম্যাগনেসিয়াম ব্লককে কানেক্ট করে রাখা হয়। যখনই ম্যাগনেসিয়াম ব্লক কানেক্ট করা হয়, ম্যাগনেসিয়ামের তড়িৎ ধনাত্মকতা আয়রনের থেকে বেশি হয়। সেই কারণে ম্যাগনেসিয়ামটা স্বাভাবিকভাবে বুঝতে পারছিস আয়রনকে অ্যানোড থেকে সরিয়ে দেয় এবং অ্যানোডে নিজে বসে পড়ে। কারণ যে বেশি তড়িৎ ধনাত্মক সে অ্যানোডে জায়গা পাবে, তার জারণ ঘটবে। তাহলে এখানে জারণটা কার ঘটে? ম্যাগনেসিয়ামের। আয়রন কোথায় গিয়ে বসে? আয়রন কিন্তু এবারে অ্যানোডে স্থান না পেয়ে ক্যাথোডের মধ্যে গিয়ে বসে। তার ফলে আয়রন থেকে আয়রন 2+ উৎপন্ন হয় না, তার ফলে স্বাভাবিকভাবে মরচে পড়ে না। তাহলে কার উপরে ক্ষতিটা হয়ে গেল? যে অ্যানোডে থাকলো তার ক্ষতি হয়ে গেল। ওই জন্য একে বলা হয় স্যাক্রিফাইসিয়াল অ্যানোড। আর কাকে সংরক্ষণ করা হলো? আয়রন ক্যাথোডটাকে সংরক্ষণ করা হলো। এই জন্য এই পুরো প্রসেসটার নাম ক্যাথোডীয় সংরক্ষণ। ধাতুবিদ্যা থেকে গিয়ে পড়ে না একবার। তাহলে কাকে ক্যাথোড কাকে অ্যানোড বলে দিলাম। চলো নেক্সট, লাইভ তারের বর্তমান বর্ণ। এই ভাই বাদামি তোরে ভাই, এসব তো তোরা ভালো জানবি আমার থেকে, আমি সব রং ফং মনে রাখতে পারি না। এই ভাই কি প্রশ্ন? ভৌত বিজ্ঞানে 100 স্কোর করার উপায়, ধামাকা ব্যাচ এবং অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেল অলসো। ইউটিউব চ্যানেলে রেগুলার কন্টেন্ট আসবে। ধামাকা ব্যাচে স্ট্রাকচার ওয়াইজ প্রথম থেকে প্রিপারেশন করানো হবে, অঙ্ক গোড়া থেকে শেখানো হবে, চ্যাপ্টারের প্রত্যেকটা ডাউট সলভ করে জৈব রসায়ন বা যে চ্যাপ্টারগুলো ধাতুবিদ্যা এগুলো ধর কেউ কেউ পড়েনি সেগুলোকে পড়ানো হবে। প্রত্যেকটা চ্যাপ্টারকে ওয়ান শটে একবার করে প্রত্যেকটা ডিটেলে পড়িয়ে দেওয়া হবে। কি থাকবে ওর বাইরে? আর 1 মার্কস 2 মার্কস 3 মার্কস ধরে ধরে প্রিপারেশন হবে। ইউটিউবে আমি দেবো 1 মার্কস স্ট্রাকচার প্রিপারেশন, 2 মার্কস স্ট্রাকচার প্রিপারেশন, কিন্তু 3 মার্কসটা ইউটিউবের মধ্যে দেবো না। 3 মার্কসের অঙ্ক করার উপায়, 3 মার্কসের পুরো বর্তনী চেনার উপায়, সমস্ত প্রশ্ন উত্তর সব হবে ধামাকা ব্যাচে। আর 1 মার্কস 2 মার্কস দেওয়া হবে পুরো ইউটিউবে। পুরো একদম খেলবো ভাই, ধামাকা করবো টেস্টের আগে, টেস্টের পরে দেখে নিবি শুধু। টেস্টের আগে আর পরে দুটো সময়ের মধ্যে আমার ইউটিউবে আমি 10,000 সাবস্ক্রাইবার করতে চাই, তোদের সাহায্য ছাড়া হবে না। চ্যানেলটাকে ভরে ভরে শেয়ার কর। আমি তো বলেছি ধামাকা ব্যাচে তোর একটা বন্ধুকে অ্যাডমিশন করালে 200 টাকা অফ, 5 জনকে অ্যাডমিশন করালে 1000 টাকা অফ, 6 জনকে অ্যাডমিশন করালে আমি তোকে 200 দেবো। আমি তো বলেছি নিয়ে আয়, তুই করা অ্যাডমিশন। মনে রাখবি 10-12 জন 20 জন হলে আমি ধামাকা ব্যাচ শুরু করবো না, বেশি সংখ্যক স্টুডেন্ট হলে তবে শুরু করবো। কারণ এই 1000 টাকা 6 মাসের কোর্স ফি, প্রচুর দায়িত্ব থাকবে ভাই মাথার উপর, অনেক কিছু করাতে হবে। কিন্তু সেই কারণে তো আমি শুধু ইউটিউবে ভিডিও করবো যেমনি যেমনি করতাম। ইউটিউবে তো
খারাপ ভিডিও আসছে না রে ভাই, এই ভাবিস না ইউটিউবে খারাপ ভিডিও আসবে, তো ফাটাফাটি ভিডিও আসবে। 1 মার্কস 36 নম্বর, 2 মার্কসের 18 নম্বর, মোট বা 54 নম্বরের প্রিপারেশন আমি ইউটিউবে করাবো। শুধু ইউটিউব করলে 54 কমপ্লিট, আর ধামাকা ব্যাচে এক্সট্রা 36, 54 আর 36 90। কততে পরীক্ষা? 90। কত পাচ্ছিস? 90। একটা নম্বর এদিক ওদিক হবে না, অঙ্কের ভ্যালু কমন আসবে, গ্যারেন্টি আমার। নেক্সট প্রশ্ন, টেস্ট আর মাধ্যমিকের আগেও ধামাকা হবে? সন্দেহ আছে? যা পড়তে বস, গুড লাক ভাই, সেকেন্ড সামেটিভে কাঁপিয়ে দিয়ে আসতে হবে। আর এই ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাস, বন্ধুদের মধ্যে শেয়ার করিস, একটা লাইক করে দিস। ধামাকা ব্যাচে অ্যাডমিশন যদি নিতে হয় তো নিবি, নাহলে ইউটিউব দেখবি। আমি এইটুকু বলতে পারি, কাঁপাবো আমি। ধামাকা ব্যাচে অ্যাডমিশন নিলে কি হবে, ইউটিউবে অ্যাডমিশন নিলে কি হবে, সব তোকে শিখিয়ে দিয়েছি, আর বাকিটা তুই বোঝ। কিন্তু আমার একটাই জিনিস চাই, সেটা হচ্ছে মাধ্যমিকে 100, আর কিছু বুঝি না। টাটা।